নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনারা শুনবেন লেখিকা অঙ্কিতা ঘোষের কাটা ছেঁড়া সিরিজের দ্বিতীয় গল্প বিষাক্ত নিঃশ্বাস। আজকের গল্পটি নেওয়া হয়েছে পালক পাবলিশার্সের কাটা ছেঁড়া 1.0 বইটি থেকে। গল্পের পটভূমি যেহেতু বাংলা নয়, সেক্ষেত্রে গল্পের আবহ বজায় রাখার জন্য গল্পে বেশ কিছু হিন্দি সংলাপের ব্যবহার করা হয়েছে। তবে কিছু দীর্ঘ কথোপকথনের জায়গায় বোঝার সুবিধার জন্য বাংলা ব্যবহার হয়েছে। আজকের গল্পটি দৈর্ঘ্যের কারণে আমরা দুটি পর্বে বিভক্ত করেছিলাম। আজ আপনারা শুনবেন গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। যারা এখনো প্রথম পর্ব শোনেননি, ডেসক্রিপশন বক্স, পিন কমেন্ট বা আই বাটনে তারা প্রথম পর্বের লিংক পেয়ে যাবেন। তাতে এই পর্ব বুঝতে আপনাদের সুবিধা হবে। আজকের গল্প পাঠে সন্তু, গল্পের সূত্রধার আমি শুভম। প্রধান দুই চরিত্রে অর্থাৎ রাজীব আরশিয়ার চরিত্রে স্নেহাদ্রি ও দিতিপ্রিয়া। তাহলে আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প, লেখিকা অঙ্কিতা ঘোষের কাটা ছেঁড়া সিরিজের দ্বিতীয় গল্প বিষাক্ত নিঃশ্বাস, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। নয়ডা সেক্টর 2A রাহুলের ফার্ম, বেশ বড় অফিস। ঢুকতে ঢুকতে রাজীব ভাবছিল, যে বয়সে কত ট্যালেন্টেড উকিলরা কাউকে অ্যাসিস্ট করার জন্য বড় বড় লয়ারদের পিছনে ঘুরে বেড়ায়, সেই বয়সে রাহুল আগরওয়াল মাত্র কয়েকটা কেস জিতেই একটা ল ফার্ম। বড় লোক বাপের ছেলে হওয়ার এটাই তো সুবিধা, কিন্তু সবই তো বৃথা। দারোয়ানকে আই কার্ড দেখিয়ে ভিতরে ঢুকল রাজীব। ইন্সপেক্টর সিং আগেই জানিয়েছিলেন মূলত দুজন মিলে এই ল ফার্ম চালান। একজন রাহুল আর একজন তারই ব্যাচমেট অন্বেষা চক্রবর্তী। এই কেসে বাঙালিদের প্রাধান্য দেখে বেশ একটু খুশি হচ্ছিল রাজীব। সব জায়গায় হিন্দির কচকচানি বিরক্ত লাগে তার। অন্বেষার কেবিনে ঢুকে ঘড়িটা একবার দেখে নিল রাজীব। ঠিক সন্ধে 6টা। সাউথ মতিবাগ। ইউনিভার্সিটির পিছনের গলিটা একটু ফাঁকা থাকে এই সময়। কাজ সেরে দ্রুত গতিতে পা চালালেন। দিল্লি ইউনিভার্সিটির বছর 40-এর অধ্যাপক মিস্টার পাটেল। একটু দূরেই দাঁড়িয়ে আছে সাদা হন্ডা সিটি। ড্রাইভিং সিটে বসা মেয়েটা তার দিকে তাকিয়েই হাসলো একবার, তারপর গাড়িতে স্টার্ট দিল। কালো কাচে ঢাকা সাদা হন্ডা সিটি দুরন্ত গতিতে চলতে লাগলো শহর পেরিয়ে নিরালা পরিবেশে। সন্ধে 6টা, নয়ডা সেক্টর 2। অন্বেষার কেবিনে ঢুকে বসল রাজীব। ঘরটা বেশ শৌখিন, আয়তনেও বেশ বড়। ঘরের মূল দরজার ডান দিকে একটা ছোট সোফা সেট, সেখানেই বসেছিল রাজীব। সোফার সামনে একটা টি টেবিল, তাতে একটা ফুলদানিতে সাজানো রয়েছে গোলাপ। ফুলগুলো বেশ ফ্রেশ, দেখে মনে হচ্ছে আজই আনা। সোফার বিপরীতে দেওয়ালে একটা বড় বুকশেলফ, তাতে সারি সারি লয়ের বই ও কিছু কেস ফাইল রাখা। ঘরের দরজার ঠিক সোজাসুজি দেওয়ালে একটা বড় টেবিল। টেবিলের এক প্রান্তে একটা, অপর প্রান্তে দুটো চেয়ার রাখা। টেবিলের ঠিক পিছনে দেওয়ালে একটা বড় ফটো ফ্রেম, তাতে এক বছর 25-এর মেয়ের গ্র্যাজুয়েশন ডের ছবি। রাজীব বুঝল, তাহলে এটাই অন্বেষা। কি অদ্ভুত ব্যাপার! শুনেছিলাম এই ঘরটা নাকি রাহুলের ছিল, ওর মৃত্যুর পর অন্বেষা এখানে শিফট করেছে, কিন্তু ঘরের কোনো জায়গায় রাহুলের বিন্দুমাত্র স্মৃতিও নেই। ভাবতে ভাবতে দরজার দিকে তাকালো রাজীব। দরজা খুলে প্রবেশ করল বছর 25-26-এর একটি মেয়ে।
মেয়েটির পরনে নীল রঙের ডেনিম জিন্স আর হালকা বাসন্তী রঙের শার্ট। বেশ সপ্রতিভ চেহারা। মেয়েটির উচ্চতা মাঝারি, চেহারার গড়ন মানানসই। ঘরে এসে রাজীবের দিকে করমর্দনের ভঙ্গিতে হাত বাড়িয়ে দিয়ে বলল, हेलो सर, माई सेल्फ सुनीता मुखर्जी, असिस्टेंट ऑफ अन्वेषा मैम। मैम एक मीटिंग में है, थोड़ा टाइम लगेगा। मीनवाइल यू कैन आस्क मी व्हाट एवर यू वांट टू नो। সুনিতা মুখার্জি, বাঙালি? यस सर। বেশ, তাহলে বাংলাতেই বলি। নিশ্চয়ই। আপনি এই ফার্মের সাথে কতদিন যুক্ত? বেশি না, মাস দুয়েক। রাহুল কেমন মানুষ? অ্যাজ এ বস হি ইজ গুড। অ্যান্ড অ্যাজ এ পার্সন? আমার সাথে স্যারের কোনো ব্যক্তিগত তেমন কোনো সম্পর্ক ছিল না। এই প্রশ্নের উত্তর অন্বেষা ম্যাম বেটার দিতে পারবেন। কেন, ওনার সঙ্গে কি আপনার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল? না না, আমি তা বলিনি। আচ্ছা, একটা কথা বলুন, রাহুলের জন্মদিনের পার্টির যে ফুটেজটা আমরা পেয়েছি ওখানে আপনাকে দেখিনি। আপনি কি সেদিনের পার্টিতে ছিলেন না? আসলে স্যার, আমি নতুন জয়েন করেছি তো, তাই অত বড় পার্টি আমি জাস্ট গিয়েই বেরিয়ে যাই, বেশিক্ষণ ছিলাম না, তাই খেয়াল করেননি হয়তো। কথোপকথনের মাঝখানে ঘরে প্রবেশ ঘটল দীর্ঘদেহী এক মহিলা। ঘরে ঢুকেই বললেন, হ্যালো স্যার, আমি অন্বেষা। রাজীব হাত বাড়িয়ে নিজের পরিচয় দিতে যাচ্ছিল, মেয়েটি তাকে থামিয়ে বলল, পরিচয় দেওয়ার দরকার নেই স্যার, আই নো ইউ ভেরি ওয়েল। এই প্রফেশনে থাকবো আর আপনার নাম জানবো না, তাও কি হয়? দিল্লির মোস্ট ইয়াংগেস্ট অ্যান্ড ট্যালেন্টেড অফিসার বলে কথা। ইনফ্যাক্ট আপনার বেশ কিছু কেস আমি রাহুলের সাথে স্টাডি করেছি। অথচ কি অদ্ভুত ব্যাপার দেখুন, আজ রাহুলের কেসটা আপনার হাতেই এলো। স্লিম কথাগুলো শুনতে শুনতে রাজীব লক্ষ্য করছিল মহিলাকে। অন্বেষা রাহুলের ব্যাচমেট হলেও দেখে তার বয়স অনেক কম মনে হয়। মহিলার চোখ দুটো বেশ বুদ্ধিদীপ্ত। শেষ কথাগুলো বলার সময় তার কণ্ঠস্বরে একটা চাপা কষ্ট অনুভূতি প্রকাশ পেলেও তার চোখ দুটো শান্ত। রাজীবের কেন জানি না মনে হলো ওর চোখ আর ঠোঁট সামঞ্জস্যহীন। রাজীব সুনিতার উদ্দেশ্যে বলল, আপনি আসতে পারেন। সুনিতা, দুটো কফি বলে দাও প্লিজ। শিওর ম্যাম। বলুন স্যার। এই কেবিনটা রাহুলের ছিল তো? হ্যাঁ, রাহুলের পাশের কেবিনেই আমি বসতাম। বেশ তাড়াতাড়ি শিফট করে ইন্টেরিয়ারও চেঞ্জ করে ফেলেছেন দেখছি। আপনার ভুল হচ্ছে কোথাও, ইন্টেরিয়ার কিছুই পাল্টায়নি, আমার ছবিটাই শুধু আছে। পার্টির ভিডিও ফুটেজে আপনাকে দেখলাম, রাহুলের সাথে কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল আপনার। ব্যাপারটা কি জানতে পারি? স্যার, আই নো ইউ ভেরি ওয়েল। আমি জানি আপনি আপনার হোমওয়ার্ক করেই এসেছেন, তাই আপনাকে লুকিয়ে কোনো লাভ নেই। উই ওয়ার ইন আ রিলেশনশিপ, কিন্তু সেটা বেশ কয়েক মাস আগেই শেষ হয়ে গিয়েছিল। তার সাথে কথা কাটাকাটির সম্পর্ক কোথায়? আসলে রাহুল বেরিয়ে এলেও আমি বেরোতে পারিনি। ও কিছুদিন ধরেই কারোর সঙ্গে ডেট করছিল, কিন্তু সেটা কে আমি জানতাম না। ওকে পার্টি থেকে বেরোতে দেখে আমি বুঝতে পারি ও তার সাথেই দেখা করতে যাচ্ছে। আর আমাদের এত বছরের রিলেশনটাও তার জন্যই ভেঙেছিল, তাই আটকাতে গিয়েছিলাম। আর সেই জন্য গাড়ি নিয়ে ফলো করেন, তাই তো? সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। মাঝ রাস্তা থেকে মেয়েটি ওর গাড়িতে ওঠে, কিন্তু সেদিন খুব বৃষ্টি পড়ছিল। মেয়েটা কালো রেনকোট পরেছিল, তাই আমি ভালো দেখতে পাইনি তাকে। কিন্তু আপনি রাহুলের বাড়ি পর্যন্ত যান। বৃষ্টিতে কর্দমাক্ত রাস্তায় আপনার গাড়ির টায়ারের ছাপটা স্পষ্টই রয়েছে। তারপর সেখানে গিয়েই অপেক্ষা করেন, আর তারপর সঠিক সময় বুঝে মেয়েটি বেরোনোর পর রাহুলকে... আপনাদের কেস সলভের জন্য যা তা অ্যালিগেশন দেয়া বন্ধ করুন। মন গড়া কাহিনী কিন্তু কোর্টও শুনবে না। তাহলে সত্যিটা আপনিই বলুন। আমি খানিকক্ষণ অপেক্ষা করি, তারপর মেয়েটা বেরিয়ে গেলে ও পড়ে যায়। অ্যান্ড আই ফাউন্ড হিজ ডেড বডি। মেয়েটাকে আপনি দেখেননি? না, দেখিনি। ডেড বডি দেখে পুলিশকে জানাননি কেন? আমি ভয় পেয়েছিলাম।
আপনি যা যা বলছেন তার কোনো অ্যালিবাই আছে? না, নেই। তবে আমি চাইলে লুকোতে পারতাম, তাই না? দেখুন, সিসিটিভি ফুটেজ আপনার বিপক্ষে, তাই লুকিয়ে খুব একটা লাভ হবে না। তবে একটা কথা বলুন তো, আপনি আপনার প্রাক্তন প্রেমিককে ওইভাবে পড়ে থাকতে দেখে চলে এলেন, আর দুদিনের মধ্যে কাউকে খবরও দিলেন না। আপনাদের প্রেমের তো জবাব নেই দেখতে পাচ্ছি। ভয় পেয়েছিলাম ভীষণ। নিজেই পেশায় আছি, তাই আরও ভালো করেই জানি যে ফেঁসে যেতে পারি, তাই। হ্যাঁ, তাই নাকি? কথাটা শেষ করার আগেই ফোনটা বেজে উঠল। রাজীব চেক করলো ফোনটা। আবার একটা মেসেজ, আবারও একটা লোকেশন। উঠে দাঁড়ালো রাজীব। আমাকে না জানিয়ে শহরের বাইরে কোথাও যাবেন না, এটা মাথায় রাখবেন। লোকেশন অনুযায়ী গাড়ির জিপিএস নিয়ে গেল ওদের নয়ডার একটা ফার্ম হাউসে। সেখানে ঢুকতেই একটা গাড়ির আওয়াজ পেল রাজীব। দৌড়ে যেতে না যেতেই বেরিয়ে গেল গাড়িটা। নাম্বারটা দেখতে পেল না, অন্ধকারে মিলিয়ে গেল গাড়িটা। কন্ট্রোল রুমে ফোন করে অ্যালার্ট করলো লাল হন্ডা সিটির ব্যাপারে। বিশাল ফার্ম হাউসের এদিক ওদিক খুঁজতে থাকলো ওরা। অবশেষে দোতলার বেডরুমে পড়ে থাকতে দেখল বছর ৪৫-এর এক ভদ্রলোককে। সেই একই অবস্থায়, রাহুল অভিজিতের মতো এই মৃতদেহ একই ভঙ্গিতে একই অবস্থায় শোয়ানো। রাজীব এগিয়ে গেল দেহের কাছে, হাত রাখল গলার কাছের ক্যারোটেড আর্টারিতে। হালকা স্পন্দন টের পেল রাজীব। সাথে সাথেই চিৎকার করল, সিংজি, সিংজি জলদি আইয়ে, জিন্দা হ্যায় আভি। ধরাধরি করে নিচে নামানো হলো ভদ্রলোকের দেহ। এর মধ্যেই আরশিয়া তার টিমকে নিয়ে উপস্থিত সেখানে। আরশিয়াকে দেখে রাজীব বলল, বেঁচে আছে, হসপিটালে নিয়ে যাচ্ছি। ওকে, ঠিক আছে, আমি এদিকে দেখে যাচ্ছি। আজ আজ মৃত্যুর আগেই বেরিয়ে গেছে, তার মানে কিছু ক্লু থাকতেই পারে। ফার্ম হাউসের প্রতিটা কোণা চেক করো। এখানেও ফোন পাওয়া যায়নি। ওল্ড মঙ্কের বোতল, দুটো কাচের গ্লাস, সেগুলো সব সংগ্রহ করে ফার্ম হাউসের খুঁটিনাটি পর্যবেক্ষণ করে আরশিয়া আর তার টিম পৌঁছালো হাসপাতালে। যেতেই দেখল রিসেপশনে ইন্সপেক্টর সিং দাঁড়িয়ে। আরশিয়াকে দেখে বললেন, सर, सेकेंड फ्लोर पे है और वो आदमी अभी तक जिंदा है मैम। রাজীবের সাথে উপরে গিয়ে দেখা করলো আরশিয়া। আরশিয়াকে দেখে রাজীব বলল, লোকেশনটা একটু আগেই পাঠিয়ে ফেলেছে। আমি যে কাছাকাছি ছিলাম সেটা বোঝেনি। সেটাই। এর মধ্যে ডক্টর বেরোতেই রাজীব জিজ্ঞেস করলো, হাউ ইজ ই ডক্টর? Well, very critical. We can't say anything now. বলেই চলে গেলেন। দুজন কনস্টেবলকে রেখে রাজীব আরশিয়া নিচে গেল। সেখানে ইন্সপেক্টর সিং একজনের সাথে কথা বলছেন। রাজীবকে দেখে ইন্সপেক্টর সিং বললেন, सर, ये है मिस्टर अनिमेश घोष। ये उस फार्म हाउस का मालिक है। मैंने कॉल करके बुलाया था उसे। রাজীব এগিয়ে এসে মোবাইলে তোলা ভিকটিমের ছবি দেখিয়ে বলল, চেনেন তো? না মানে হ্যাঁ স্যার। না মানে হ্যাঁ, কি বলতে চাইছেন? আসলে আমার রিয়েল এস্টেটের বিজনেস, ফার্ম হাউসটা আমার পড়ে থাকে, তাই মাঝে মাঝে ভাড়া দিই। ইনি ভাড়া নিয়েছিলেন? ইয়ে মানে হ্যাঁ স্যার। কি নাম? অনিমেষ ঘোষ স্যার। এনার নাম? প্রকাশ পাটিল স্যার। আমি আধার, ভোটার সব জেরক্স জমা নিয়েছি স্যার। এনেওছি সাথে। এই নিন স্যার। सिंह जी, इनसे विक्टिम का नाम एड्रेस पता करके फैमिली को खबर कर दीजिए। একার জন্য বুক করেছিল? বুক করতে তো একাই এসেছিল, কিন্তু এত বড় ফার্ম হাউস কেউ তো একার জন্য ভাড়া করে না। স্যার, উনি জিজ্ঞেস করেছিলেন ফার্ম হাউসে সিসিটিভি আছে কি না। নেই তো? স্যার, আছে। আমি যাদের ভাড়া দিই তাদের কেউ জিজ্ঞেস করলেই বলি, কিন্তু কখন কি হয় বলা তো যায় না। তাই ঢোকার গেটে আর ব্যাক গেটে দুটো সিসিটিভি আছে। সবার চোখে পড়ে না এমন জায়গায়। আমার সব ফুটেজ চাই। নিশ্চয়ই দেবো স্যার, নিশ্চয়ই দেবো।
ইতিমধ্যে রাজীবের ফোনে সুরিন্দারের ফোন এলো। সুরিন্দার অভিজিতের ল্যাপটপে কিছু পেয়েছে, দেখা করতে বলল রাজীবকে। আরশিয়া রাজীবকে বলল, আমি একটু ডাক্তারের সাথে কথা বলে আসছি। আরশিয়া ডাক্তারের সাথে কথোপকথনে বুঝতে পারল এক্ষেত্রেও বিষ, এবং বিষটা একই। বেরিয়ে এসে আরশিয়া বলল, রাজীব, আমি ল্যাবে যাচ্ছি। ইন্সপেক্টর সিং খবর পাঠালেন ভিকটিমদের বাড়ির লোকেদের। তারা আসতে জানা গেল ভিকটিমের সম্পূর্ণ পরিচয়। প্রকাশ পাটেল, পেশায় দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর। স্ত্রীনীতি, মানসিকভাবে ভীষণ রকম বিধ্বস্ত, তাই তাকে কিছু জিজ্ঞেস করা এই মুহূর্তে উচিত বলে মনে করল না রাজীব। ভদ্রলোকের মেয়ে প্রাজেক্তা, বয়স বছর 15। তাকে জিজ্ঞেস করে জানা গেল ভদ্রলোক তাদের কলেজ এক্সকারশন বলে বেরিয়েছিলেন। ইন্সপেক্টর সিংকে রাজীব ওনাদের সাথে কথা বলে নিতে বলল আর জিজ্ঞেস করল, सिंह जी, उस होंडा सिटी का कुछ पता चला? गाड़ी का तो पता चला है सर जी, पर ड्राइवर नहीं मिला। सिग्नल से पहले ही रास्ते पे छोड़ दिया गाड़ी को। एक दुकान के सीसीटीवी से ये फुटेज मिला है। इससे तो कुछ भी समझ में नहीं आ रहा है। ये लड़की है सर जी, बस इतना ही। একটাই খটকা, প্রথম যে নম্বর থেকে ফোনটা এসেছিল ওটা একটা পুরুষ কণ্ঠ ছিল। सर जी, अब तो वॉइस मॉड्यूलेशन का बहुत सारा ऐप मिल गया है। हो सकता है वो कॉल हमको गुमराह करने के लिए था। हो सकता है। अरे वाह सिंह जी, मैंने तो बांग्ला बोला, आपको समझ में आ गया? समझते हैं सर जी, बस बोल नहीं पाते। কি যে হচ্ছে কেসটায়, একটার পর একটা खून। प्रोफेसर पाटिल के केबिन के बाहर 2 कांस्टेबल लगा दीजिए सिंह जी, इन पे फिर से अटैक होने का चांसेस है। রাজীব বেরিয়ে পড়ল সুরিন্দারের উদ্দেশ্যে। পুলিশ স্টেশনে পৌঁছাতেই রাজীব দেখল সুরিন্দার অপেক্ষা করছে সেখানে। রাজীব এসেই বলল, बोलो सुरिंदर। सर, राहुल को जिस कंप्यूटर से मैसेज किया जा रहा था उसका आईपी एड्रेस मिल गया है। लोकेशन भी ट्रेस कर लिया है। कहाँ का है? ओल्ड दिल्ली का कोई साइबर कैफे है सर। और कुछ? अभिजीत को भी इंद्रिला नाम के किसी लड़की के अकाउंट से मैसेज आ रहा था जो अभी डिलीटेड है। उस कंप्यूटर का आईपी एड्रेस मिला? हाँ सर जी, अजीब बात यह है कि दोनों कंप्यूटर सेम साइबर कैफे का है। ठीक, कैफे का एड्रेस दो मुझे। পরদিন সকালে রাজীব গেল সেই ক্যাফেতে। ক্যাফের মালিককে বলল, कैफे में सीसीटीवी चलता है? पिछले 2 महीने का सीसीटीवी फुटेज चाहिए मुझे। ফুটেজ দেখতে দেখতে হঠাৎ রাজীব বলল, वेट वेट वेट, रिवाइंड और थोड़ा रिवाइंड करो। बस बस बस, अब अगले दिन का दिखाओ। দেখার পর ফুটেজের একটা প্রিন্ট নিল রাজীব। এর মধ্যে ফোনটা বেজে উঠল। हेलो सर, मिस्टर पाटिल इज डेड। ओह नो। मरने से पहले उसने 1-2 बार मीसा नाम ले रहा था। मीसा? हाँ सर। बॉडी को पोस्टमार्टम के लिए भेज दीजिए सिंह जी। जी सर जी। সাইবার ক্যাফের মালিকের থেকে পেন ড্রাইভের ফুটেজটা নিয়ে ল্যাবের উদ্দেশ্যে রওনা দিল রাজীব। ল্যাবে পৌঁছাতেই আরশিয়া বলল, রাজীব, একটু হলেও লাকি এবার আমরা, কারণ খুনি ফিঙ্গারপ্রিন্ট পরিষ্কার করতে ভুলে গেছে এবার। কি আর লাকি, প্রফেসর পাটিল মারা গেছেন, শুনেছ তো? শুনেছি। ক্রিটিক্যাল তো ছিলই। আমাদের কোনো পুরনো ক্রিমিনালদের সাথে ম্যাচ করছে? না, ফিঙ্গারপ্রিন্টটা কোনো মেয়ের। এতক্ষণ যেটা সন্দেহ করছিলাম সেটা সত্যি। মেয়ের ফিঙ্গারপ্রিন্টে এটা বোঝা সম্ভব? হ্যাঁ, সম্ভব। ফিঙ্গারপ্রিন্ট মানে ছেলে আর মেয়েদের ওই আঙুলের রেখার সংখ্যা অর্থাৎ ঘনত্বের পার্থক্য থাকে, ব্যাস। তাই দেখেই চেনা যায়। পৃথিবীর প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়, এমনকি দুজন আইডেন্টিক্যাল টুইন্সের ফিঙ্গারপ্রিন্টে অস্বাভাবিক মিল থাকলেও হুবহু এক হয় না। ও আশিয়া, আইডেন্টিক্যাল টুইন্সের কথা মনে পড়লো।
অভিজিৎ আর রাহুলের ল্যাপটপে যে কম্পিউটার থেকে মেসেজ আসছিল সেটা জানা গেছে। একটা সাইবার ক্যাফের 2টো কম্পিউটারের। তো এর সাথে আইডেন্টিক্যাল টুইন্সের কি সম্পর্ক? বিগত 1 মাস ওই 2টো কম্পিউটারের কোনো না কোনোটায় দেবুর যমজ বোনদের একজনকে দেখা গিয়েছে। হোয়াট? দেবুদাকে বলেছো? আরে দেবুর ফোন নট রিচেবল পাচ্ছি। ওর বাড়িতে ফোন করে জানলাম ও একটা কনফারেন্সে গোয়া গেছে। তাহলে তো ওদের ডাকতে হবে, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করানো দরকার। আর এই ফার্ম হাউসের সিসিটিভি? যাবো আজ ওখানে। এই মিসারও খোঁজ দরকার। নিশা, ওয়েন্দ্রিলা এদের পাওয়া গেল? খোঁজ চলছে, টিল নাও নাথিং। ইতিমধ্যে ইন্সপেক্টর সিং বডি আনলেন পোস্টমর্টমের জন্য। আচ্ছা, আমি তাহলে ওদিকটা দেখি। আমিও জানাচ্ছি। आप तीनों विक्टिम का पास्ट रिकॉर्ड्स चेक कीजिए। आई नीड ईच एंड एवरी डिटेल्स। कुछ भी छूटना नहीं चाहिए। कुछ ना कुछ सिमिलरिटी तो मिलेगा ज़रूर। और ये निशा, इंद्रिला और मीशा के बारे में भी पूछताछ कीजिए। किसी ना किसी ने तो देखा होगा। राहुल के ऑफिस की वो अन्वेषा पे भी नज़र रखिए सिंह जी। सर जी, और एक बात, वो साइकियाट्रिस्ट रूही के पेशेंट लिस्ट में प्राजक्ता का भी नाम है। प्राजक्ता मतलब प्रोफेसर पाटिल की बेटी? उससे क्या हुआ था? अब पिछले साल के सारे पेशेंट का लिस्ट लिया है सर जी। मैं पेशेंट का बैकग्राउंड चेक कर रहा हूं, पर केस हिस्ट्री वो बताने से इनकार कर रही है। ऐसे कैसे इनकार कर रही है सिंह जी? ठीक है, मैं बात कर लूंगा उनसे। आप बाकी काम देख लीजिए। রাজীব বেরোল। প্রথমে গেল রাহুলের পিসি রোহিত চেম্বারে। রোহিত চেম্বারের বাইরে বসে আছে এক ফর্সা ছিপছিপে গড়নের রিসেপশনিস্ট। তাকে রাজীব জিজ্ঞেস করল, डॉक्टर आ गए हैं क्या? Yes, sir. आई हैव टू मीट विथ हर। Sir, you can wait for a minute. I have to ask ma'am. यस श्योर। মেয়েটি চেম্বারের ভিতরে গেল। মিনিট 2 পরে সে বলল, Sir, you can go inside. রাজীব ভিতরে গিয়ে বলল, आई वॉन्ट टू टॉक अबाउट आनंदी कर्मकार। मैं पहले ही इंस्पेक्टर सिंह को बोल चुकी हूँ कि आई कैंट शेयर एनी डिटेल्स अबाउट माई पेशेंट्स। इट इज एगेंस्ट माई प्रोफेशनल एथिक्स। इट इज रिलेटेड टू अ मर्डर केस मैम। আর একটা নয়, আপনার সঙ্গে রিলেটেড 3-3টে খুন। ফালতু আমার আর আপনার নষ্ট করার মতো বাজে সময় আমার কাছে নেই। সো প্লিজ কোঅপারেট। 3টে মানে? আমি কিছু বুঝতে পারছি না ইন্সপেক্টর। প্রাজক্তাও তো আপনারই পেশেন্ট। ওর বাবা খুন হয়েছেন, পেপারে নিশ্চয়ই দেখেছেন। ও মাই গড, না আজকের পেপারটা তো দেখা হয়নি। প্রজেক্টটা পাটিল। বলুন কিভাবে সাহায্য করতে পারি? কথাগুলো শুনে রাজীব আনন্দের বলা কথাগুলো বলল ভদ্রমহিলাকে। সব শুনে ভদ্রমহিলা বললেন, ইয়া, শি ওয়াজ মাই পেশেন্ট। আর ও যা আপনাকে বলেছে আমিও তাই জানি। আমি ওকে যতটা চিনি, শি ক্যান ডু দ্যাট। রাগ ছিল, কিন্তু মার্ডার আই ডোন্ট থিঙ্ক সো। বেশ, আর প্রজেক্টটা কেন আসতো আপনার কাছে? এখানে যারা আসে সকলেই কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন, তাই আসেন। সমস্যাটা কী ছিল? শি ওয়াজ molested। বাই হুম? সেটা কোনোদিনও পরিষ্কারভাবে বলেনি, তবে আমার ধারণা ওর বাড়ির কেউ। ও রাতে ঘুমানোর পর প্রায় এটা হতো, কিন্তু ও তো বেশ কিছুদিন আসছে না এখানে। ওর মা জানতো? হ্যাঁ জানতো, উনি এনেছিলেন ওকে আমার কাছে। ওদের বাড়িতে কে কে থাকতো? 3 জন মেম্বার। তবে ও লাস্ট যখন আসে, শি টোল্ড মি দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি। ওর সাথে ইদানিং ঘুমের মধ্যে ওইসব হচ্ছে না। ওর সাথে কথা বলে আপনার কিছু ধারণা হয়েছিল? কয়েক সপ্তাহ ধরে মিস্টার পাটিল, মানে প্রজেক্টার স্টেপ ফাদার, কলেজের কাজে বাইরে থাকছিলেন। রাতে ওদের হলুদ দেওয়া দুধ খাওয়া অভ্যাস, সেটা রোজ ওর বাবা বানাতো।
সেটা এখন ওর মা বানাচ্ছিল। ও মাই গড, তার মানে প্রফেসর পাটিল, ইয়েস, আই থিঙ্ক সো। ওনার ফার্স্ট হাজব্যান্ড কোথায়? মারা গেছেন। টেল মি ওয়ান থিং, আপনি ছাড়া এই কেস ডিটেলসগুলো আর কেউ জানে? আমি ওর মাকে জানাবো ভেবেছিলাম, কিন্তু তারপর ওরা আর আসেনি আমার কাছে। তাহলে তো ম্যাম আমাদের প্রাইম সাসপেক্ট আপনি। নো নো, ওয়েট, মানেটা কি? এটা আমার প্রফেশন। আমার রিসেপশনিস্টের কাছে কেস হিস্ট্রি থাকে, কারণ ও রিসেপশনিস্ট কাম অ্যাসিস্ট্যান্ট। ইতিমধ্যে ইন্সপেক্টর সিং এলেন। তাকে দেখে রাজীব বলল, सिंह जी, इनका फिंगरप्रिंट ले लीजिए, इनका और वो रिसेप्शनिस्ट का। पर मैंने कुछ भी नहीं किया। तो फिंगरप्रिंट देने से तो कुछ प्रॉब्लम नहीं होना चाहिए मैडम, राइट? मेरा क्यों? मैंने कुछ नहीं किया। हाँ तो फिर दे दीजिए। বিকেলে আরশিয়ার ফ্ল্যাটে ওর সাথে দেখা হলো রাজীবের। ভীষণ চুপচাপ দেখাচ্ছিল রাজীবকে আজ। এই ধরনের কেস বহুবার হ্যান্ডেল করেছে রাজীব, কিন্তু কখনো ওকে এরকম দেখেনি আরশিয়া। নিস্তব্ধতা ভেঙে আরশিয়া বলল, কি হয়েছে তোমার? জানো, প্রথম যখন পুলিশে জয়েন করি, প্রথম যে কেসটা পাই সেটা খুব অদ্ভুত একটা কেস ছিল। একটি মেয়ে খুন হয়, তার বয়স 15। পোস্টমর্টেম করে জানা যায় মেয়েটা গর্ভবতী ছিল। ডেড বডিটা একটা খালে পাওয়া যায়। দিন 5 হয়ে গিয়েছিল মৃত্যুর। মেয়েটার মুখটাও বিকৃত করা হয়েছিল। তখন তুমি ডিপার্টমেন্টে জয়েন করনি, তোমার স্যার ছিলেন। হি ওয়াজ রিয়েলি ব্রিলিয়ান্ট। মেয়েটার মাথার খুলি দিয়ে উনি ওর মুখটা রিকনস্ট্রাক্ট করেন, আর সেটা দিয়ে আমরা ওর পরিবারের কাছে পৌঁছই। আশেপাশের বন্ধু, প্রতিবেশী সকলের সাথেই ওর মৃত বাচ্চার ডিএনএ ম্যাচ করানো হয়। কোনোটাই ম্যাচ করে না। বছর ঘুরে যায়, আর আমার কেসটাও আনসলভ রয়ে যায়। তারপর 4 বছর পর একজন লেডি ডক্টর আমার কাছে আসেন, একটা 4 বছরের বাচ্চার রেপ কেস নিয়ে। বাচ্চাটাকে তার মা নিয়ে এসেছে ওই ডাক্তারের কাছে। হোয়াট? অ্যান্ড ইউ নো বাচ্চাটি কে? কে? 4 বছর আগে খুন হয়ে যাওয়া সেই মেয়েটির বোন। 4 বছর আগে যখন ইনভেস্টিগেশনে যাই তখন ওর মা সন্তান সম্ভব ছিলেন। এবার কেন জানি না সন্দেহ হয় একই বাড়িতে 2 জন সন্তানের রেপ হয়েছে। এবারও আশেপাশের কারোর সাথেই সিমেন্ট স্যাম্পেলের ডিএনএ ম্যাচ করলো না, কিন্তু একজনের সাথে ম্যাচ করলো। কে জানো? কে? মেয়েটির বাবা। বাচ্চাটার বাবার প্রতি অদ্ভুত ব্যবহার দেখে আমার প্রথমে সন্দেহ হয়েছিল। একটা শিশু, সে তার বাবাকে এত ভয় পাবে কেন? আর সবথেকে অদ্ভুত ব্যাপার ভাবো, 4 বছর আগে মারা যাওয়া মেয়েটি তার প্রথম পক্ষের সন্তান ছিল। মেয়েটির মা সবকিছু জেনেও চুপ ছিলেন দ্বিতীয় সন্তানের জন্য, কারণ দ্বিতীয় সন্তানের বাবা এই লোকটি। আসলে তিনি ভাবেননি যে নিজের সন্তানকেও এই পাষণ্ড রেহাই দেবে না। আজ হঠাৎ এই কেসের কথা মনে হলো কেন? আসলে আমি এই পিডোফিলিকগুলোকে জাস্ট ঘৃণা করি। অ্যাবসোলুট হেট। প্রফেসর পাটেলকে খুন করে সমাজের একটা অমেরুদণ্ডী কীটকে এই খুনি সরিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে। প্রফেসর পাটিলও কি নিজের মেয়ের সাথে এই একই কাজ করতো বলে তোমার ধারণা? ধারণা নয়, ফ্যাক্ট। তবে নিজের মেয়ে নয়। একটা ব্যাপার লক্ষ্য করেছো? রাহুল আগরওয়ালের চরিত্র নিয়ে প্রত্যেকেই সন্দেহ প্রকাশ করেছে। অভিজিৎ কর্মকার নিজের স্ত্রীকে বিয়ের আগে ধর্ষণ করেছিল, আর প্রফেসর পাটেল তারও। এখন এই ঘটনা জানা গেল। তাহলে খুনি এমন ভিকটিমকেই খুঁজছে যাদের চারিত্রিক ত্রুটি আছে। আমারও তাই মনে হয়। কথাটা শেষ করে উঠে দাঁড়ালো রাজীব। আরশিয়ার হাতটা আলতো টেনে বুকের কাছে নিয়ে তার মাথায় একটা চুম্বন এঁকে দিল। তারপর একটা দীর্ঘশ্বাস আর একটা মেকি হাসি দিয়ে বলল, রাত হলো অনেক, তুমি ঘুমাও, আমি চলি। আরশিয়া দাঁড়িয়ে রইল ব্যালকনিতে, রাজীবের যাওয়ার পথের দিকে তাকিয়ে।
পরদিন সকালে রাজীব আবার দেবুর বাড়িতে উপস্থিত হলো। সেখানে দেবুর 2 যমজ বোনও উপস্থিত ছিল। সিসিটিভি ফুটেজের যে ছবির প্রিন্ট আউট করেছিল সেটা দেখালো দেবুর কাকাকে। তারপর বলল, এই সাইবার ক্যাফেতে বিগত 1 মাস ধরে ওদের দুজনের যে কোনো একজন বা দুজনই যেত। সে কি, তোদের বাড়িতে তো ল্যাপটপ, ইন্টারনেট সব আছে, তো তাও কেন যাস তোরা ক্যাফেতে? হ্যাঁ, কোথায় দেখি? প্রিন্ট আউট করানোর থাকে অনেক সময়, তাই। প্রিন্ট আউট করতে 1-1.5 ঘন্টা? কেন যেতিস রিঙ্কা? হ্যাঁ মানে আসলে, কিন্তু ক্যাফেতে যাওয়া কি অপরাধ নাকি? কিন্তু এক্ষেত্রে শহরে যে খুনগুলো হচ্ছে তার সঙ্গে তো যোগাযোগ আছে, তাই তোমার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। আর টিঙ্কা, তোমারও। আমি কিছু জানি না, আমি যাই না ক্যাফেতে। কেন যেতে, সত্যি করে বলো। চ্যাটিং এর জন্য, একজনের সাথে কথা বলতাম তাই। কে? কার সাথে? বন্ধু। কি নাম? সন্দীপ। ফেসবুকে আলাপ। ফেসবুক? কি বলছিস এসব? হ্যাঁ, বাড়ির কম্পিউটার থেকে কেন করতে না? ও বলেছিল যে এখন তো বাড়িতে জানানো পসিবল নয়, তাই ক্যাফেটা অনেক সেফ। দেবুর কাকু মারতে উদ্যত হলেন। রাজীব বাধা দিয়ে বলল, আরে কি করছেন কি কাকু, মাথা ঠান্ডা করুন প্লিজ। তোমার ফেসবুকের আইডি পাসওয়ার্ডটা দাও, না দিলে অবশ্য সেটা বের করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। একটা কাগজে লিখে দিল রিঙ্কা। তারপর ওদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে রাজীব বেরিয়ে পড়ল আরশিয়ার ল্যাবের উদ্দেশ্যে। ল্যাবে পৌঁছে রাজীব বলল, আরশিয়া, পোস্টমর্টমে কিছু পেয়েছো? কাল একদম জিজ্ঞাসাই করা হয়নি। সবে তো কাল বডি দিলে, টাইম তো লাগবেই বলো। আরে টাইমটাই তো নেই আরশিয়া, একের পর এক মার্ডার হচ্ছে অ্যান্ড উই ডু নট হ্যাভ এনি ক্লু। ইয়েস আই নো, আমি চেষ্টা করছি তো। ফিঙ্গারপ্রিন্টগুলো আনলে? ওয়েট, না, নো ম্যাচ। হোয়াট? ও গড, আবারও সেই একই জায়গায় আটকে গেলাম। অন্বেষা? না। আচ্ছা, তোমার বারবার ওর উপর সন্দেহ কেন হচ্ছে বলো তো? কারণ রাহুলকে মারার পিছনে ওর যথেষ্ট মোটিভ আছে, সেই জন্য। এই মোটিভ শব্দটা এসে গেলে তো পরের মার্ডারেও সেটা খুঁজতে হবে রাজীব। কারণ এই শব্দটা এলে ব্যাপারটা সিরিয়াল কিলিং কোনোভাবেই নয়। ফার্ম হাউসের সিসিটিভি ফুটেজ চেক করলে? হ্যাঁ, চেক করা হচ্ছে। টিল নাও নাথিং। কিছু ক্লু দরকার আরশিয়া। খুনের তারিখ, সময়ের মধ্যে কোনো লিঙ্ক, এনিথিং? না, সেগুলো না। ড্যাম ইট। ইতিমধ্যে ইন্সপেক্টর সিং ল্যাবে এসে বললেন, सर एक क्लू मिला है। क्या मिला? तीनों विक्टिम में एक चीज कॉमन है। और वो क्या? सर, मैं तीनों का पास्ट रिकॉर्ड चेक कर रहा था। राहुल जब कॉलेज में था, एक लड़की ने उसके अगेंस्ट मॉलेस्टेशन का केस फाइल किया था, और अभिजीत ने तो आनंदी का रेप किया था। और ये जो लास्ट वन है प्रकाश, जैसे कि आप जानते हैं कि ये भी कोई दूध का धूला नहीं है। तो फिर कॉमन चीज है रेप। ঠিক এটাই কাল আমি আর আরশিয়া ভেবেছিলাম। ল্যাবের দেওয়ালে টাঙানো বোর্ডের দিকে এগিয়ে গেল রাজীব। তারপর লিখল, নেম অফ দ্য ভিকটিমস রাহুল, অভিজিৎ, প্রকাশ। আদ্যক্ষর? ইয়েস, দ্য ফার্স্ট অ্যালফাবেট ইজ দ্য কজ, রেপ। তার মানে নেক্সট ভিক্টিমের নামের আদ্যক্ষর ই। पर सर जी, उस डॉक्टर के पेशेंट लिस्ट में तो और 2 ही रेप रिलेटेड केस है। और हमारे फाइल से कुछ मिला? उस केस के बारे में कुछ मिला? हाँ, मिला है सर। ইতিমধ্যে রাজীবের ফোন বাজল। পুলিশ স্টেশন থেকে ফোন। किसका लाश है, कुछ पता चला? ईशान पाठक। রাজীব ফোন রাখতেই ইন্সপেক্টর সিং অবাক হয়ে বললেন, सर, एक केस में रेपिस्ट ये ईशान पाठक ही था। রাজীব তাকালো ফোনের দিকে। স্ক্রিনে ভেসে উঠেছে একটা মেসেজ। তাতে রয়েছে নয়ডা সেক্টর 5-এর লোকেশন। রাজীব আরশিয়ার দিকে দেখল। আরশিয়া খুব তাড়াতাড়ি কিছু একটা লিখছে বোর্ডে। রাহুল, অভিজিৎ, প্রকাশ, ঈশান, রেপি। রাজীব এসে লিখল, রেপিস্ট। আরশিয়া আবার লিখল, অথবা রেপিস্টস। তার মানে আরো 2 বা 3টে খুন, বা হয়তো আরো বেশি।
উই হ্যাভ টু স্টপ হার, আর্শিয়া। আই হ্যাভ টু। রাজীব বেরিয়ে গেল। আরশিয়া ল্যাবে বসলো মাথায় হাত দিয়ে, মনে মনে বলল, ওহ, কি হচ্ছে এটা? জটের পর জট, জটের পর জট। জাল শুধু ঘন হচ্ছে, একের পর এক মৃত্যু। আচ্ছা, শুধু কি মানসিক সমস্যার কারণ, নাকি নাকি আরো অন্য কোনো কারণ আছে? কিন্তু কেন? ডায়েরি নিল আরশিয়া, লিখল, রাহুল, নিশা কোনো খোঁজ নেই। সে মেয়েটি কোথায় যাকেও মোলেস্ট করেছিল? অভিজিৎ, ওয়েন্দ্রিলা, ওর কোনো খোঁজ নেই। আনন্দী, প্রকাশ, মিশা, কোনো খোঁজ নেই। প্রাজক্তা, ঈশান, এবার কে তবে? সব যদি রুহির লিস্টে হয়, তাহলে রাহুল কেন? দেবুদার ঘর থেকে চুরি হওয়া বিষে যদি খুন হবে, তাহলে খুনি জানলো কি করে? তাহলে বাকিরা যদি র্যান্ডমলি সিলেক্টেড হয়ও, ফার্স্ট খুন আর এই চুরির কোনো কানেকশন নিশ্চয়ই আছে। ডেফিনেটলি দেয়ার। আরশিয়া, 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 ভাব ভাব। উই হ্যাভ টু ক্র্যাক ইট। না, রাহুলের ব্যাকগ্রাউন্ড আরও চেক করা দরকার, আর জানা দরকার দেবুদার বাড়ির চুরির হদিশ। ইয়েস। ঘণ্টাখানেক পর রাজীব এলো ঈশানের বডি নিতে। আসতেই আরশিয়া বলল, প্রকাশও বিষেই মারা গেছেন, তবে ল্যাট্রোটক্সিনের সাথে আরও একটা বিষ মেশানো হয়েছে। কিন্তু সেটা কেন? আমাদের ধারণা হয়তো ঠিক, তাই জন্য। যে বিষে খুন হচ্ছে সেটা দেবুদার বাড়ি থেকে চুরি হওয়া বিষ, হয়তো প্রায় শেষ। তার মৃত্যু নিশ্চিত করতে অন্য বিষ মেশানো হয়েছে। উই হ্যাভ টু ফাইন্ড আউট আর নেক্সট টার্গেট। অন্তত নামের আদ্যাক্ষর তো পাওয়া গিয়েছে। एस सिंह जी, सारे पास रिकॉर्ड निकालिए। जितने भी रेप मोलेस्टेशन का केस हुआ है उन सब का, खासकर उन लोगों का जिसका पनिशमेंट अभी तक नहीं हुआ। आशा तुम्हें ईशान पाठकेर बॉडी पोस्टमर्टम করে জানিও আমাকে। আর এক্ষেত্রে স্পটে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে। সো ওকে, লেট মি চেক। আর রাজীব, আমার একটা জিনিস মনে হচ্ছিল। হ্যাঁ বলো। অভিজিৎ, প্রকাশ, ঈশান, তিনজনকেই আমরা রুহির লিস্ট থেকে পেয়েছি, কিন্তু রাহুল, ওকে কেন আলাদা করে চুজ করা হলো? আমার মনে হয় রাহুল আর আগরওয়াল ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে চেক করা দরকার। করা হচ্ছে। আর একটা জিনিস, দেবুদার সাথেও নিশ্চয়ই কোনো কানেকশন তো আছেই, সেটাও খুঁজতে হবে কিন্তু আমাদের। প্রতিটি খুনের সাথে একটা করে মেয়ে যুক্ত যারা মিসিং, এই মেয়েগুলোর খোঁজ করা দরকার। সে তো বটেই, কিন্তু কেউ তো দেখেনি তাদের। সেটাই তো সমস্যা। আর্শিয়া, এই শেষের জনের কোনো খবর? रूही के पेशेंट लिस्ट में ओइशी नाम के एक लड़की के केस हिस्ट्री मोलेस्टेशन से रिलेटेड केस है, और उस केस में एक्यूज्ड ये ईशान था, जो कुछ दिन में जेल से छूट गया। इस बार तो टाइम नहीं मिला सर, नहीं तो ईशान को जरूर सेव कर लेते। कैसे सेव करते हैं सिंह जी? कुछ भी क्लू नहीं मिल रहा है। 4 मर्डर हो चुका है, मर्डर्स का गैपिंग ही कम हो रहा है। समझ में आ रहा है कुछ आपको? ओके, एक काम कीजिए, ये जो भी मोलेस्टेशन या रेप केस के विक्टिम्स हैं, मतलब राहुल के कॉलेज की वो लड़कियां, प्रजक्ता, आनंदी एंड द लास्ट वन ऐशी, उन सबको बुलाइए। राहुल ने जिस लड़की को मोलेस्ट किया वो मिली नहीं है सर जी। খুঁজুন সিং জি, খুঁজুন, আমাদের হাতে সময় নেই। সত্যি কি চাকরি আমাদের, না? আমরা তাদের বাঁচানোর চেষ্টা করছি যারা সমাজের জন্য ক্রিমিনাল, কিন্তু আমাদের কারোর অধিকার নেই আইনকে নিজের হাতে তুলে নেওয়ার। এটাও সত্যি। সেই। রাজীব বেরিয়ে পড়ল। বেশ কিছু জট কাটাতে হবে তাকে। গাড়িতে বসে মনে মনে প্রতিটা ডিটেলস ভাবতে থাকলো।
রাহুলও তাহলে কাউকে মোলেস্ট করেছিল। যে মেয়েটিকে মোলেস্ট করেছিল সে কে তবে? দেবুর বাড়ির বিষের খবর খুনি কিভাবে পেল? নিশা, ঐন্দ্রিলা, মিশা, এরা কারা? আদৌ কি এই নামগুলোর কোনো অস্তিত্ব আছে? যদি থাকে তবে এদের কেউ কখনো দেখেনি কেন? প্রকাশ আর ঈশানের খুনের মাঝে মোটে 2 দিনের ব্যবধান। এত কম ব্যবধানে একটা মেয়ের পক্ষে 2টো মানুষকে খুন করা কি সম্ভব? তাহলে কি একজন নয়? পুলিশ স্টেশনে ঢুকলো রাজীব। কিছুক্ষণ চুপ করে বসে থেকে ডাকলো ইন্সপেক্টর সিংকে। ঘরে প্রবেশ করলেন ইন্সপেক্টর সিং। 2 घंटे के अंदर आई नीड टू नो एवरीथिंग अबाउट ईशान। कहाँ जाता था, क्या करता था, किस किस से मिलता था। आई नीड टू नो एवरीथिंग। 2 घंटे में क्या होगा सर? क्या होगा, कैसे होगा, वो मुझे पता नहीं है। आई नीड रिजल्ट्स एंड दैट टू विद इन 2 आवर्स। ऑलराइट? ओके सर। और एक बात सिंह जी, आपको बोला था राहुल का कुछ पास्ट रिकॉर्ड्स देखने के लिए। चेक किया आपने? हाँ सर, कुछ अलग नहीं है। संगीता नाम की लड़की को मोलेस्ट किया था उसने, और उसके कॉलेज में ही थी वो। आप संगीता का एड्रेस दीजिए मुझे, और सुरिंदर और इंस्पेक्टर चक्रवर्ती को अंदर भेज दीजिए। इंस्पेक्टर প্রভাকেও একটু ডেকে দেবেন। জি স্যার, জি। সুরিন্দর ভেতরে এসে জানালো সে মিসার কম্পিউটারের আইপি অ্যাড্রেস বের করতে পেরেছে, পুলিশকে দিয়েছে। ইন্সপেক্টর চক্রবর্তী বললেন, এটাও ওল্ড দিল্লির অন্য একটা ক্যাফের কম্পিউটার। ফুটেজ আনতে লোক পাঠিয়েছি স্যার। আচ্ছা, একটা কাজ করুন, পুলিশ ফাইলে এস দিয়ে যতগুলো রেপ আর মোলেস্টেশনের সাসপেক্ট আছে তাদের প্রত্যেককে খুঁজে বার করুন, প্রোটেকশন দিন। উই হ্যাভ টু স্টপ হার অ্যাট এনি কস্ট। ইতিমধ্যে লেডি ইন্সপেক্টর প্রভা এলেন। রাজীব তাকে ঐশী আর প্রাজেক্তাকে ইন্টারোগেট করার দায়িত্ব দিয়ে নিজে গেল সঙ্গীতার নয়ডার ফ্ল্যাটে। একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে বললেন, आप कौन? রাজীব তার আই কার্ড দেখিয়ে বলল, संगीता घर पे हैं, उसे बात करनी है। अच्छे, मगर क्यों? বাঙালি, হ্যাঁ। ভিতরে আসতে পারি? একটা কেসের ব্যাপারে একটু কথা আছে। সঙ্গীতার সাথে? হ্যাঁ, ওনার সঙ্গে। ভদ্রমহিলা ইশারায় ভিতরে আসতে বলে বললেন, কি চাই আপনাদের? যখন আপনাদের ইনভেস্টিগেট করার ছিল তখন তো আপনারা হাত গুটিয়েছিলেন, তবে আজ কেন? ভিতরের ঘর থেকে একটি মেয়ে বেরিয়ে এসে বলল, কারণ এটা রাহুল আগরওয়াল, মা। আমার মতো কোনো সাধারণ মেয়ে নয়। রাজীব তাকালো মেয়েটির দিকে। ছিপছিপে চেহারা, কোমর অবধি লম্বা চুল, পরনে একটা ট্র্যাক প্যান্ট আর টি শার্ট। এগিয়ে এলো মেয়েটি। মেয়েটির ছোট কালো চোখ দুটো এ যেন জল জল করছে আগুন। রাজীবের দিকে তাকিয়ে বলল, আপনি আমার কাছে এসেছেন যখন, সব জেনেই তো এসেছেন। আর কি জানতে চান? যেদিন থেকে এইসব খুনের ব্যাপারে পড়েছি জানতাম যে পুলিশ আসবে আমার কাছে। কি ঘটেছিল? 100 বার বলেছি আগে, আপনারা তখন বিশ্বাস করেননি। তবে আজ কেন? আবার আমার পুরনো ক্ষতগুলোকে ঘাঁটতে এসেছেন নিশ্চয়ই। সঙ্গীতা, প্লিজ কোঅপারেট। অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর অলসো আ সাসপেক্ট। যদি পারতাম রাহুলকে অবশ্যই মারতাম, কিন্তু বাকিদের তো আমি চিনি না। আপনার কি মনে হয় কি ব্যাপারে? এই রাহুলের খুনি কে হতে পারে? আমি কেন ভাবতে যাব বলুন তো? বেশি তো নয়, বছর 5 আগের ঘটনা। যে মানুষ আমার জীবনের সমস্ত স্বপ্ন, সমস্ত আশা ভেঙে চুরমার করে দিল, তার কি হলো কি হলো না তাতে আমি কেন ভাবতে যাব? আমি ভীষণ খুশি, ব্যাস। আমি জানি আপনার ওপর দিয়ে সেই সময় অনেক ঝড় গেছে, কিন্তু এই কেসের জন্য যদি সামান্য হেল্প করেন তাহলে, আসলে একের পর এক মানুষ মারা যাচ্ছে, সো প্লিজ। আমি দিল্লির ল কলেজে 2nd ইয়ারে ছিলাম। রাহুল আমার সিনিয়র। দেখেই মনে হতো বখাটে, অজস্র মেয়ে বন্ধু। কলেজের অনেক মেয়ের পছন্দও ছিল। তখন আমি কলকাতা থেকে সবে ওখানে গেছি। এখানের কালচার ওখানের চেয়ে অনেক আলাদা। মানিয়ে নিতে আমার অনেকটা সময়ও লাগছিল।
ইতিমধ্যে রাহুল নিজে থেকে আমার সঙ্গে আলাপ করে, কিন্তু ওর অ্যাটিটিউড আমার কখনোই পছন্দ ছিল না, তাই তর্কাতর্কি লেগেই থাকতো। আমি কলেজ ইলেকশনে জেতার পর বিরোধটা আরও চরমে পৌঁছায়, আর অবশেষে ও প্রতিশোধ তুলল। কাপুরুষ কোথাকার। প্রতিশোধ নেওয়ার কথা ভাবেননি কখনো? ভেবেছিলাম, তবে প্রতিশোধ নয়, শাস্তির কথা। আর ভেবেছিলাম বলেই সেই লজ্জা নিয়েও পুলিশের কাছে গেছিলাম। কিন্তু আপনারা তো বড় লোকদের কিনা গোলাম, তাই ছাড়া পেয়ে গেল আর কি। আপনি তখন তো ছিলেন না স্যার। আই নো ইউ আর অনেস্ট। আমি আপনার অনেক কেসের খবর পেপারে পড়েছি, কিন্তু সবাই তো নয়। প্লিজ আমার এই পুরনো ক্ষতগুলোকে আর খোঁচাবেন না। আই রিকোয়েস্ট ইউ। আমি কিচ্ছু জানি না। রিমঝিম না থাকলে হয়তো আমি এইভাবে আর স্টেবল হয়ে দাঁড়াতেও পারতাম না। রিমঝিম? রিমঝিম আমার বান্ধবী, কাছেই বাড়ি ছিল ওদের। আমার দিল্লি আসার পর প্রথম বন্ধু ও না থাকলে, ও না বোঝালে আমি বোধহয় আজ কথাও বলতে পারতাম না। জীবনের মূল স্রোতে ফেরার চেষ্টা করা তো অনেক দূরের কথা। বেশ, আজ তবে উঠি, দরকার পড়লে আবার আসবো। হ্যাঁ, আরেকটা কথা। দরজার কাছে পৌঁছে বেরোনোর আগে রাজীব আবারও বলল, একজনকে দিয়ে প্লিজ গোটা ডিপার্টমেন্টকে জাজ করবেন না। আপনি ল স্টুডেন্ট, পড়াশোনাটা কমপ্লিট করুন। সৎ মানুষের প্রয়োজন সব ডিপার্টমেন্টেই থাকে। সব মানুষ একরকম হয় না, সব মানুষ একরকম হয় না। যেমন চলার পথে সব মানুষও খারাপ হয় না, আর হয় না বলেই আমরা তাদের থেকে জীবনী শক্তিটা পাই, যেমন আপনি পেয়েছেন রিমঝিমের থেকে। গাড়িতে উঠে ইন্সপেক্টর সিংকে কল করলো রাজীব। ফোন ধরেই সিং বললেন, आपका दिया काम हो गया सर जी। ईशान पाठक का पूरी कुंडली मिल गई। हाँ ठीक है, मैं पुलिस स्टेशन आ रहा हूँ। ইন্সপেক্টর সিংয়ের কথায় রাজীব জানতে পারল ঈশান পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটি কোম্পানিতে কর্মরত। কলেজে থাকাকালীন ঐশী ছিল তার গার্লফ্রেন্ড। দুজনের সম্পর্কের কথা গোটা কলেজ জানত, কিন্তু ঈশান তাকে ঠকিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্কে যায়। ঐশী সেটা মেনে না নেওয়ায় এক রাতে দুজনের মধ্যে খুব ঝামেলা হয়, আর সেদিনই ওই ঘটনা ঘটে। কিন্তু ঐশী এতটাই ডিপ্রেশনে চলে যায় যে সে সময় ওর মা বাবার কাছে ঈশানের শাস্তির থেকে ঐশী সুস্থ থাকাটা বেশি জরুরি মনে হয়। তাই কোনো পুলিশ কেস হয়নি। ঈশানের বর্তমানে গার্লফ্রেন্ড নেই, তবে ওকে ওর কলিগরা কোনো এক মেয়ের সাথে ক্যাফেতে দেখেছে এবং তাদের মতে তারা বেশ ক্লোজলি বসেছিল, তাই তাদের সন্দেহ হয়। তাই ঈশানকে অনেক জিজ্ঞেস করায় ঈশান শুধু নামটাই বলে। মেয়েটির নাম এশা, কিন্তু এই এশার কোনো খবর নেই। পুরোটা শুনে রাজীব বলল, তার মানে এশাকে ঈশানের কলিগরা দেখেছে? हाँ सर जी, देखिए। আরে সিংজি, দেখিছে না, দেখেছে। সো वी हैव अ फेस दिस टाइम, राइट? एक काम कीजिए, स्केच आर्टिस्ट को बुलाइए और ड्रॉ करवाइए। এরপর ইন্সপেক্টর চক্রবর্তীকে ডেকে পাঠালো রাজীব। ভদ্রলোক ভিতরে এসেই বললেন, স্যার, দিল্লিতে এস দিয়ে নাম এরকম মলেস্টেশন অ্যান্ড রেপ কেসে অ্যাকিউজড লোক হচ্ছে 7 জন। আমি তাদের ডেকেছি, প্লিজ আপনি একটু কথা বলে নিন। আর 2টো ক্যাফের সিসিটিভি ফুটেজ চেক করেছি আমি, প্লিজ একটু দেখুন আপনি। রাজীব ল্যাপটপে চোখ রাখল। 2টো ফুটেজেই একটা কমন জিনিস লক্ষ্য করল রাজীব। ওই নির্দিষ্ট আইপি অ্যাড্রেস যুক্ত কম্পিউটারে একজন করে মেয়েকে দেখা যাচ্ছে, যাদের চোখ বাদে বাকি মুখের পুরোটাই ঢাকা। দিল্লিতে অত্যাধিক গরমের জন্য রাস্তায় বেরোলে এটা করেই থাকে মেয়েরা, কিন্তু এটা যে নিজের আইডেন্টিটি গোপন করারও একটা পন্থা হতে পারে সেটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল রাজীবের। টেবিলে জোরে একটা থাপ্পড় মেরে বলল, হাউ ক্যান আই মিস ইট? আপনি ফুটেজটা জুম করে প্রিন্ট আউট নিন। আই নিড দ্যাট আইজ। এটা স্কেচ করতে দিন। ওকে ওকে, ঠিক আছে স্যার। 7 জনকে ঘরে ডেকে পাঠালো রাজীব। তাদেরকে বলল, हम यहाँ आपके पास रिकॉर्ड्स के बारे में बात नहीं करेंगे। अब मेरी बात ध्यान से सुनिए। अब सबकी जान खतरे में है।
जब तक हम लोगों को यह नहीं लगता है कि आप सेफ हैं तब तक आपके साथ 24 घंटे हमारा कांस्टेबल्स रहेगा। पर क्यों सर? शहर में हो रहे हैं खून के बारे में आप जानते हैं ना? हाँ सर, पर उसमें हम लोगों का क्या रिश्ता? हाँ रिश्ता है, और इसलिए प्रोटेक्शन दे रहे हैं, वरना हमें कोई शौक नहीं है। ठीक है? সারাদিন ধকলে এতটা ক্লান্ত হয়ে আছে যে খেতেও ভুলে গেছে রাজীব। হিসাব কিছুতেই মিলছে না। এবার তো ওপর মহলের চাপ আসছে। না 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 না, এইভাবে তো চলতে দেওয়া যায় না। কথাগুলো ভাবতে ভাবতে চায়ের কাপে চুমুক দিতে যাবে এমন সময় দরজায় নক করলেন ইন্সপেক্টর প্রভা। ইন্সপেক্টর প্রভা জানালেন যে ঐশী বা প্রাজেক্তার সাথে কথা বলে তেমন বিশেষ ইনফরমেশন পাওয়া যায়নি, তবে ওদের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন। সেদিন অনেক রাত অবধি কাজ করল ওরা। ইন্টারনেট তন্ন তন্ন করে খোঁজা হলো। নিশা, ঐন্দ্রিলা, নিশা, এশা নামের প্রতিটা মেয়ের খোঁজের জন্য ইনফর্মার মোতায়েন করা হলো। তৈরি হলো লিস্ট। সন্ধ্যের দিকে ইন্সপেক্টর চক্রবর্তী স্কেচ আর্টিস্টের আঁকা ছবি নিয়ে এলেন। চোখ দুটো দেখল রাজীব। ভীষণ চেনা, কোথাও দেখেছে, কিন্তু কোথায় মনে করতে পারল না। ইন্সপেক্টর চক্রবর্তীকে কেস রিলেটেড প্রত্যেক সাসপেক্ট ছবি আনতে বলল রাজীব। দুজন মিলে বসল মেলাতে। একটা ছবি থেকে হঠাৎ বিদ্যুৎ তরঙ্গের মতন কিছু খেলে গেল রাজীবের মাথায়। ফেসবুক খুঁজে একটা প্রোফাইল বের করল। ইন্সপেক্টর চক্রবর্তী দেখে বললেন, স্যার পারফেক্ট ম্যাচ। কিন্তু এটা কি করে পসিবল? সাসপেক্ট লিস্টে নেই কেন? স্যার মানে এনাকে তো আমরা ভাবিনি। আমাদের ভাবার কথা নয়, আমাদের প্রতিটা অ্যাঙ্গেল দেখার কথা ইন্সপেক্টর চক্রবর্তী। তার মানে ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হয়নি। ও ড্যাম। সিংজি अंदर आइए। इंस्पेक्टर सिंह के मेटिर फेसबुक प्रोफाइलर फोटो देखिए बोलें, फिंगरप्रिंट नहीं लिया? सर ये तो किसने आपको डिसाइड करने को बोला है कि कौन सस्पेक्ट है और कौन नहीं? अब भी जाइए, फिंगरप्रिंट लीजिए। দুজনেই বেরিয়ে যাবার পর আবার একটু একান্তে বসল রাজীব। এটা কি করে সম্ভব? She was in front of me during the murder. রিঙ্কা টিঙ্কার মতো আবারও কোনো ভুল হচ্ছে না তো? রাতে ক্লান্ত হয়ে পুলিশ স্টেশনে ঘুমিয়ে পড়ল রাজীব। পরদিন ঘুম ভাঙল আরশিয়ার ফোন কলে। তন্দ্রাচ্ছন্ন গলায় ফোনটা ধরল রাজীব। বলল, বলো। কথা আছে। আরশিয়া, তুমি এখন ল্যাবে? হ্যাঁ, শোনা যাচ্ছিলাম। তুমিও তো পুলিশ স্টেশনেই আছো, না হলে ফোন অফ থাকতো এই সময়। এবার শোনো যেটা বলছি। বলো। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি, কিন্তু অদ্ভুত ব্যাপার হয়েছে। সেটা হলো ঈশানের নখে অভিজিতের মতোই কিছু টিস্যু স্যাম্পল পাওয়া গেছে, যেটা ম্যাচ করেছে, অর্থাৎ ডিএনএ এক। কিন্তু দু জায়গায় পাওয়া ফিঙ্গারপ্রিন্ট আলাদা। আচ্ছা, তার মানে দুজন, রাইট? আর তাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে? হ্যাঁ, একদমই তাই। আচ্ছা রাজীব, প্রকাশ পাটিল যে ফার্ম হাউসে গিয়েছিল তার সিসিটিভি ফুটেজ চেক করলে? হ্যাঁ, আচ্ছা, তাতে চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। একজন না দুজন সেটা তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, একজন। তাহলে ডিএনএ এক, ফিঙ্গারপ্রিন্ট আলাদা কেন? ওহো, কিছু একটা এমন আছে রাজীব, যেটা আমরা ধরতে পারছি না। স্কেচ আর্টিস্টকে ডেকেছি। ঈশানের গার্লফ্রেন্ডকে ওরা এক কলিগ দেখেছে। আশা করি এবার একটা চেহারা পেয়ে যাব। আর ক্যাফের সিসিটিভি থেকে একটা চেহারা পেয়েছি। তুমি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে। দেখো, আমি ততক্ষণ আরেকটু রিসার্চ করি। আচ্ছা আশিয়া, ঈশানেরও কি একই বিষ? ওই ল্যাথোটক্সিনের সাথে অন্য একটা বিষ মেশানো হয়েছে।
ফোনটা রেখে একটু ফ্রেশ হয়ে ইন্সপেক্টর সিংকে ডাকলো রাজীব। ইন্সপেক্টর সিং ঘরে এসে একটু শান্ত কণ্ঠে বললেন, हमसे शायद गलती हो गई है सर जी। जॉब छोड़ दिया उसने, एड्रेस भी बदल दिया, इन्फॉर्मर लगा दिया है सर, मिल जाएगी। हाँ, अच्छा सिंह जी, रूही के लिस्ट और एक रेप विक्टिम का जिक्र किया था ना आपने? कुछ साल पुराना केस है सर, वो लड़की अभी दिल्ली में नहीं है। केस हिस्ट्री से जितना पता चला है कि उसका चचेरा भाई उसके साथ कुछ गलत करता था। उसको ढूंढिए सिंह जी। वो लड़की कलकत्ता में है अभी, मैंने कलकत्ता पुलिस को इन्फॉर्म किया है। এরই মধ্যে ইন্সপেক্টর সিংয়ের ফোনে একটা ফোন এলো। রাজীবের থেকে অনুমতি নিয়ে ফোন রিসিভ করলেন তিনি। তারপর এসে বললেন, सर कलकत्ता पुलिस से कॉल आया था, वो लड़की मिल गई। वैसे नाम क्या था लड़की का? शाहनाज परवीन। नंबर मिला है सर, मैं बात कर लेता हूँ। কিছুক্ষণ কথা বলে এসে ইন্সপেক্টর সিং বললেন, रेपिस्ट का टी मिल गया है सर। शाहनाज का चचेरा भाई तौफिक है, दिल्ली में रहता है। गिव हिम पुलिस प्रोटेक्शन इमीडिएटली सिंह जी। और स्केच आर्टिस्ट का क्या हुआ? आ रहा है सर। রাজীবের ফোন বাজল। ফোনের ওপারে মহিলা কণ্ঠ। রাজীব, আমি কাকিমা বলছি রে। কাকিমা? হ্যাঁ রে, দেবুর মা। ও হ্যাঁ কাকিমা, বলুন। দেবুর খোঁজ পাচ্ছে না রে, কাল বিকেল থেকে। কি বলছেন কাকিমা? ও তো কনফারেন্সে গেছিল, তাই না? হ্যাঁ, নয়ডার একটা কলেজে। ফোনটা কাল থেকে সুইচ অফ। কনফারেন্স তো কাল হয়ে গেছে। কলেজে ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলাম তো, ওরা বলল কনফারেন্সের পরেই নাকি বেরিয়ে গেছে। আচ্ছা, কলেজের নাম্বারটা আমায় দিন। হ্যাঁ দিচ্ছি বাবা, ধর। ফোন নাম্বারটা ডায়াল করলো রাজীব। ফোন ধরল কলেজের রিসেপশনে। हेलो, इज दिस पेम कॉलेज नोएडा? यस सर। एक्चुअली आई एम कॉलिंग फ्रॉम दिल्ली पुलिस। आई वांट टू आस्क यू समथिंग। जी सर, पूछिए। आपके यहाँ पे कोई कॉन्फ्रेंस चल रहा था? हाँ सर, लेकिन वो तो कल हो गया। अच्छा, क्या आप बता सकते हैं कि उसका गेस्ट लिस्ट में कोई? এই অবধি বলে একটু থামলো রাজীব। ওকে তো চিরকাল দেবু নামেই ডেকেছে ওরা। ভুলেই গিয়েছিল ওর আসল নাম সৌর্য চ্যাটার্জি। গলা শুকিয়ে এলো রাজীবের। মনে মনে কিছু একটা ভাবল। ওদিক থেকে রিসেপশনিস্ট বলল, सर सर। हाँ, हेलो, आपके लिस्ट में कोई शौर्य चटर्जी का नाम है? सर प्लीज वेट, आई हैव टू चेक। या प्लीज चेक। ফোনটা ধরে রাখলো রাজীব। মনের মধ্যে অজস্র ভাবনা ঘুরপাক খেতে থাকলো। রিসেপশনিস্টের গলা কানে ভেসে এলো, यस सर, शौर्य चटर्जी। ओके। तो वो कब निकले हैं कॉलेज से? कल शाम को करीब 5 बजे। ओके, ऑलराइट। ফোনটা রাখলো রাজীব। নয়ডার ওই কলেজের কাছের পুলিশ স্টেশনে ফোন করলো। দেবুর ফটো পাঠালো। নিজের কলেজে গেল। কলেজে ইনভেস্টিগেশন চলাকালীন রাজীবের ফোনে মেসেজ এলো। একটা নয়, দুটো লোকেশন। ইন্সপেক্টর সিং এর ফোন এলো। ফোন ধরল রাজীব। हेलो सर जी, तौफिक इज डेड। व्हाट? हाँ सर, उसके घर में मिली है उसकी लाश। किसी ने देखा है? उसका घर एक सुनसान गली में है सर, किसी ने कुछ देखा नहीं है। মনে মনে ভাবল রাজীব। তৌফিক ইজ টি, তার মানে এস। সিংয়ের সাথে কথা বলতে বলতে রাজীব দেখে নেয় মেসেজের লোকেশন। একটা তৌফিকের মেসেজ। লোকেশনের আগে আসা লোকেশনটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নয়ডা পৌঁছতে প্রায় 40 মিনিট মতন লাগলো। একটা ওয়ো রুম, বাইরে লোকে লোকারণ্য। সেখানে লোকাল পুলিশ এসেছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকলো রাজীব। মেঝেতে শুয়ে একটা নগ্ন মৃতদেহ। রাজীবের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। মেঝেতে এইভাবে শুয়ে আছে সৌর্য, রাজীবের প্রিয় বন্ধু দেবু। ভিড় সরিয়ে বেরিয়ে এলো রাজীব। পুলিশ ভ্যানটার কাছে গিয়ে কোনো রকমে গাড়িটা ধরে দাঁড়ালো।
তারপর একটা সিগারেট ধরালো। মনে মনে বলল, আমাদের চেনা অচেনার গণ্ডিটা কেমন যেন হঠাৎ করে পাল্টে যায়। তার মানে এত বছরেও দেবুকে আমি চিনতে পারিনি, নাকি কোনো ভুল হচ্ছে? বাঁচাতে পারলাম না কাউকে, শব্দটা পুরো হয়েই গেল। রেপিস্ট কি তাহলে দেবুও? এবার একই সাথে দুটো খুন। ইন্সপেক্টর সিং ফোন করলেন। আরশিয়া এলো স্পটে। রাজীব তখনও সেখানে নিস্পন্দভাবে দাঁড়িয়ে। আরশিয়াকে দেখে বলল, আরশিয়া, আমি এবারও পারলাম না। আরশিয়া বেশ অবাক হয়ে দেখল রাজীবের দিকে। মনে মনে ভাবল, এত বড় বড় জটিল কেস সলভ করা অফিসার আজ হঠাৎ কেন ভেঙে পড়লো এভাবে? কি হলো? কথা না বাড়িয়ে ভিতরে ঢুকলো আরশিয়া। সামনে বেশ কিছু লোকের ভিড় ঠেলে ফটোগ্রাফারকে সরিয়ে দেখল মৃতদেহ। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। কি দেখছে ও? ও নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না যে ঠিক দেখছে তো। ফটোগ্রাফারের ডাকে সম্বিত ফিরে পেল, বেরোলো বাইরে। রাজীব তখনও একইভাবে দাঁড়িয়ে। রাজীব আঘাত পেয়েছে অনেকটা। দেবুদা ওর খুব ভালো বন্ধু। দেবুদা নামটা মনে মনে ভাবতে চমকে উঠল আরশিয়া। মনে মনে বলল, কিন্তু ডি 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 কেন? ডি ডি কেন? ডি কেন? রাজীবের পাশে গিয়ে দাঁড়ালো। রাজীব বলল, এবার দেবুর ভালো নাম শৌর্য, আমি ভুলে গিয়েছিলাম। দেবুদার ভালো নাম শৌর্য, কিন্তু দেবুদা কেন খুন হলো? আমি জানি না আরশিয়া। ইন্সপেক্টর সিং কল করেছিল, আমায় পুলিশ স্টেশনে যেতে হবে। স্কেচটা হয়ে গেছে। আমিও যাব তোমার সাথে। আধ ঘন্টা পর কোনো কথা হলো না দুজনের। পুলিশ স্টেশনে পৌঁছাতেই স্কেচ দেখালেন ইন্সপেক্টর চক্রবর্তী। স্কেচটা দেখে ইন্সপেক্টর সিং এর দিকে তাকালো রাজীব। सर मिल जाएगी। क्या मिल जाएगी सिंह जी? दोस्त मर चुका है मेरा। 6 खून होने के बाद वी हैव अ फेस, बट नथिंग एल्स। आप टीवी इंटरनेट हर जगह पे फोटो सर्कुलेट कर दीजिए। आई वांट हर एट एनी कॉस्ट। ফোনটা বাজলো রাজীবের। দেবুর মা কল করছেন। রাজীব রুমাল দিয়ে মুখটা মুছল, তারপর আরশিয়ার দিকে এক ঝলক তাকিয়ে ফোনটা ধরল। বাবা, কোনো খবর পেলি? কাকিমা, পেয়েছি। পেয়েছিস? আমায় একটু জানালি না বাবা? হ্যাঁ, জানাতাম। কাকুকে একটু পুলিশ স্টেশনে আসতে হবে কাকিমা। কেন? কি হয়েছে? আমার দেবু ঠিক আছে তো? কাকুকে একটু ফোনটা দিন প্লিজ। রাজীব ফোনে শুনতে পেল দেবুর বাবা বললেন, শোনো না, কি বলছি রাজীব, পুলিশ স্টেশনে যেতে। ভদ্রলোক ফোন ধরলেন। হ্যালো, কি ব্যাপার? কাকু, আপনি প্লিজ একবার পুলিশ স্টেশনে আসুন, এলে বলছি। পুলিশ স্টেশনে পৌঁছালেন দেবুর বাবা মা দুজনে। রাজীব এসে বলল, আসুন আমার সঙ্গে। বেরোতে যাবে এমন সময় ইন্সপেক্টর চক্রবর্তীর হাতে একটা ছবি দেখে দাঁড়িয়ে গেল দেবুর মা। ইন্সপেক্টর চক্রবর্তীকে বললেন, এই ছবিটা আপনি চেনেন? একটু ঢোক গিলে রাজীবের দিকে তাকালেন ভদ্রমহিলা। রাজীব এগিয়ে এলো। কি হয়েছে কাকিমা? রমিতা, এটা রমিতা। রমিতা? দেবুর ওকে পছন্দ ছিল। আমি খুব জোর করাতে এর ছবি দেখিয়েছিল একদিন। ওর ছবি এখানে কেন? একটা দীর্ঘশ্বাস ফেলল রাজীব। তারপর কোনো উত্তর না দিয়ে ওনাদের নিয়ে গেল দেবুর কাছে। এক ফোঁটাও জল পড়ল না ভদ্রমহিলার চোখ থেকে। নিথর পাথরের মতন দাঁড়িয়ে থাকলেন। রাজীব কাঁধে হাত দিল। মনে মনে ভাবল, পুত্র শোকের চেয়ে বড় শোক তো আর কিছুই হয় না। এটাও কি ওদের পাওনা ছিল? জানি না, হয়তো ছিল।
পরদিন সকালে আরশিয়ার ল্যাবে গেল রাজীব। রমিতা আর এসা একই। দেবুর মাকে দেবু রমিতার ছবি দেখিয়েছে। রাতে ডাক্তার রুহি ফোন করেছিলেন পুলিশের পাঠানো ছবিটা দেখে। সাসপেক্ট রুহির চেম্বারের পুরনো রিসেপশনিস্ট, নাম শোনা হয় না। মানে খুনি চাইছে আমরা খুঁজতে দেরি করি। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু সে জানেই না যে দু জায়গায় ভুলবশত ফিঙ্গারপ্রিন্ট ছেড়েই সে তার মস্ত বড় ভুলটা করেছে। একই সাথে দুটো খুন সম্ভব। তোমার সামনে বসে অন্য জায়গায় খুন করা বা করানো সম্ভব, কারণ দে আর আইডেন্টিক্যাল টুইনস। রিঙ্কা আর টিঙ্কা? তা কি করে হবে? ওদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল, বলে গেলে তুমি? না না, আমি বলিনি ওরাই। আমি বলেছি যারা খুন করেছে তারা আইডেন্টিক্যাল টুইন্স। কারণ সব কটা ক্লু সাজালে তাই তো মনে হচ্ছে। সি, একই সময় একজন মানুষ দু জায়গায় ফুল টাইম জব করা ইজ কমপ্লিটলি ইম্পসিবল। একই সময় তোমার সামনে উপস্থিত থেকে আরেক জায়গায় খুন করাও অসম্ভব। একই সাথে দু জায়গায় খুন। রমিতা আর এশার চেহারায় হুবহু মিল, সেম ডিএনএ বা ডিফারেন্ট ফিঙ্গারপ্রিন্ট। তার মানে রিঙ্কা টিঙ্কা ছাড়াও গল্পে আরও দুই বোন আছে যারা পরস্পরের সদৃশ, অর্থাৎ আইডেন্টিক্যাল। আরশিয়া, এর আগে তুমি বলেছিলে দুটো স্পটে পাওয়া ডিএনএ এক, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আলাদা। সেই জন্য আমরা দুজন ভেবেছিলাম। দুজন মনোজাইগোটিক টুইনসের ডিএনএ স্যাম্পল এক হলেও পৃথিবীর প্রতিটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়। মনোজাইগোটিক টুইন্স সেটা আবার কি? যখন শুক্রাণু মানে স্পার্ম একটা ডিম্বাণু মানে ওভামকে নিষিক করে, তখন সেই নিষিক্ত ওভামকে বলে জাইগট। এই জাইগট পরবর্তীকালে কোষ বিভাজন চক্রে প্রবেশ করে, কিন্তু বিভিন্ন কারণবশত জাইগট সমান সংখ্যক ক্রোমোজোম নিয়ে এক্স্যাক্টলি সেম দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। তখন ওই দুটো জাইগট থেকে দুটি শিশুর জন্ম হয়, যাদের শুধু চেহারাই নয়, এদের ক্ষেত্রে ডিএনএও 100% ম্যাচ করে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়। আমার কেন জানি না মনে হচ্ছে সবটা নামের খেলা। এই 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 নামের মধ্যেই লুকিয়ে আছে অনেক কিছু। বোর্ডে লিখতে শুরু করলো আরশিয়া। ওয়েট, লেট মি রাইট। রাহুল, নিশা, অভিজিৎ, ওয়েন্দ্রিলা, প্রকাশ, মিশা, ঈশান, এশা, সৌর্য, রমিতা, তৌফিক। इंस्पेक्टर सिंह इतिमধ্যে ল্যাবে ঢুকে বললেন, तौफीक का मंगेतर चांदनी जो अभी मिसिंग है। यस, तौफिक चांदनी। OMG, ইটস নট ওভার ইয়েট। আরশিয়া তাকালো রাজীবের দিকে একটু বিস্ময়ের সাথে। আরশিয়ার হাত থেকে মার্কারটা নিয়ে রাজীব লিখল, R for Rahul, N for Nisha, A for Avijit, O for Indrila, P for Prakash, M for Misha, I for Ishan, E for Isha, S for Saurya, R for Romita, T for Taufik, C for Chandni। মানে এটা একটা সতর্ক বার্তা, যেটা বলতে চাইছে there is no mercy for the rapists। তার মানে আরও একটা খুন তো হবেই, কিন্তু সেটা হওয়ার আগে আমাদের ওই যমজ বোনকে খুঁজতে হবে। কেউ তো কোথাও তো দেখে থাকবে। Now there is no doubt that they are psycho, but something is there. প্রতিটা লোকের অতীত ঘাঁটতে হবে আমাদের। আর লাস্ট লেটারের ওই এসটা কে, আর ওয়াইটাই বা কে? We have to find it. We have to. আর দেবুদা কেন খুন হলো? वो डॉक्टर सेनगुप्ता का जो रिसेप्शनिस्ट थी, मतलब वो स्केच वाली लड़की, उसका कोई एड्रेस मिला? हाँ सर जी। বলেই একটা লেখা এগিয়ে দিলেন সিংজি। अरे सिंह जी, ये तो। কথা শেষ হলো না রাজীবের। ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনটা ইন্সপেক্টর সিংকে দেখিয়ে ফোনটা রিসিভ করলো রাজীব। কথা শেষ হতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ওরা। যাক, সুনয়নার অ্যাড্রেসটা অন্তত মিথ্যে নয়। মিথ্যে তো বোধহয় আগের ঠিকানাও ছিল না, কিন্তু কিছু আন্দাজ করেই পাল্টে ফেলেছে। দেখা যাক এখন কি হয়।
তবে অন্তত একটা লিড তো পাওয়া গেল। গাড়ি নিয়ে পৌঁছালো ওরা। বাড়িটা বেশ সুন্দর, তবে বাড়ির যা তেমন পরিচর্যা হয় না তা বাগান ভর্তি আগাছা দেখে বোঝা যায়। ঘরে তালা বন্ধ। একটু এদিক ওদিক দেখে রাজীব বেরিয়ে গেল সঙ্গীতার বাড়ি। সেখানে পৌঁছাতেই সঙ্গীতা দরজা খুলে বলল, নিউজ পেপারের ছবিটা দেখেই ফোন করলাম আপনাকে। ঘরে ঢুকেই রাজীবের প্রথম প্রশ্ন, তোমার এই বন্ধু এখন কোথায়? ছবি দেখে বুঝলাম রিমঝিম, কিন্তু ওকে কেন চাই আপনাদের? তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার কাছে নেই। ও কোথায় সেটা বলো। আমারও এসবে ইনভলভ হওয়ার ইচ্ছে নেই। নেহা তো আমার ভীষণ ক্লোজ, তাই। শোনো সঙ্গীতা, তুমি জানো রাহুল মার্ডার হয়েছে? তোমার কাছে রাহুলকে খুন করার কিন্তু যথেষ্ট মোটিভ আছে, তাই ভালোভাবে জিজ্ঞাসা করছি, উত্তর দাও। না হলে কিন্তু আমাদের কাছে উত্তর বের করার পদ্ধতিও আছে। মাস দুয়েক আগে ওরা এপাড়া ছেড়ে চলে যায়। ওরা বলতে? ওরা যমজ বোন, একদম এক দেখতে। ওরা কবে থেকে এখানে? আমার আসার পরে পরেই, তাও প্রায় 9-10 বছর তো হবে। ওদের বাড়ি আর কেউ নেই? মুখার্জি দাদু থাকতেন, মারা গেছেন বছর 2। ওনার নাতনি? হ্যাঁ, মানে ওই ঠিক নাতনি না। প্লিজ সবকিছু পরিষ্কার করে বলো সঙ্গীতা, উই ডোন্ট হ্যাভ টাইম। আসলে আমরা যখন দিল্লি আসি, আমি, মা, বাবা কেউই তেমন হিন্দি জানতাম না। তখন পাড়ায় বাঙালি বলতে মুখার্জি দাদু। দাদু ছিলেন বিপত্নিক এবং নিঃসন্তান, আমায় খুব স্নেহ করতেন। একটি বাচ্চা মেয়ে থাকতো ওনার সঙ্গে, দাদুর দেখাশোনাও করতো। সেই মেয়েটির নাম কি মনে আছে? ওমা, ওর নাম কি ছিল গো? ওর নাম রিনা। রিনা? এখন সে কোথায়? এখন কোথায় তো বলতে পারবো না, তবে মুখার্জি বাবুর কাজও ছেড়ে দিয়েছিল। কেন? রিনার বাড়ি মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে। যতদূর জানি মুখার্জি বাবু বলেছিলেন ওনার ওয়াইফ মারা যাওয়ার পর তার একাকিত্ব দূর করতেই রিনাকে আনেন। রিনা তখন অনেকই ছোট। ভদ্রলোক ওকে পড়াতেন, লেখাতেন, খুব আদর যত্ন করতেন। তাহলে কি ভদ্রলোক মারা যাওয়ার পর রিনা চলে যায়? না না না, তার আগেই। আচ্ছা, আপনারা কেন ওদের ব্যাপারে এত জানতে চাইছেন বলবেন? আমি তো তোমায় আগেই বলেছি সঙ্গীতা, এটা কেসের জন্য দরকার, সো প্লিজ কোঅপারেট। তারপর বলো। তারপর কি? ওরা কিভাবে এলো মিস্টার মুখার্জির বাড়িতে? রিনাই বা কেন চলে গেল, বলো সেগুলো। মুখার্জি দাদু রোজ রাতে খাওয়া দাওয়ার পর কাছেই একটা পার্কে হাঁটতে যেতেন। আমিও কখনো কখনো যেতাম ওনার সাথে। সেদিন রাতেও আমি আর দাদু হাঁটতেই যাই। ফেরার সময় হঠাৎই নির্জন জায়গায় একটা হালকা গুঙানির আওয়াজ কানে ভেসে আসে। এদিক ওদিক দেখতে দেখতে অবশেষে আওয়াজের উৎসস্থল বুঝতে পারি। একটা পাইপের মধ্যে প্রায় আমারই বয়সী 2 মেয়ে, প্রায় আধমরা, ছেঁড়া ময়লা জামা, পায়ের চটি নেই, গায়ে অনেক ক্ষত। আমি মাকে ডাকি, তারপর আমরা 3 জনে ধরাধরি করে ওদের দাদুর বাড়িতে নিয়ে যাই। তারপর ওরা কোথা থেকে এসেছিল আর ওরকম অবস্থা কেন? ওরা যা বলেছিল তাতে ওরা কোনো অনাথ আশ্রম থেকে পালিয়েছিল। সেখানে যাওয়ার কথা বললেই ওরা প্রচণ্ড ভয় পেত, তাই ওরা দাদুর কাছেই থাকতে শুরু করে। দাদু পুলিশে যোগাযোগের কথা বলতে ভীষণ কান্নাকাটি করে, বলে ওরা নাকি মেরে ফেলবে। ডাক্তার দেখিয়ে জানা যায় both of them were sexually active. ওরা বলে আশ্রমে ওদের ওপর ভীষণ অত্যাচার হচ্ছিল বলেই ওরা বাধ্য হয়েছে পালিয়ে আসতে। আর রিনা? বেশ কয়েক বছর ছিল। তারপর যখন দাদু অসুস্থ হন, চিকিৎসার খরচ বাড়তে থাকে, তখন দাদুর এক বন্ধু বোধহয় রিনাকে তার বাড়ি কাজ করাতে নিয়ে যান। অন্তত আমরা তাই জানি। এই 2 বোন কেমন ছিল? খুব ভালো। দাদু যতদিন বেঁচে ছিলেন দাদুর খুব খেয়াল রাখতো ওরা। কিন্তু কি? আমার ঘটনার পর থেকেই ওরা কেমন যেন অ্যাগ্রেসিভ হয়ে যায়, কথায় কথায় রেগে যেত, অদ্ভুত বিহেভ করতো। দাদু মারা যাওয়ার পর থেকেই এই ব্যাপারটা আরও বেড়ে গেছিল। বাড়ি থেকে বেরোতো না, কারোর সাথে কথা বলতো না, হুটহাট কোথায় কোথায় চলে যেত, কেউ কিছু জানতে পারতাম না। আচ্ছা, এই মুখার্জি দাদু কি ওদের দত্তক নেন? হ্যাঁ,
কলেজে ভর্তি হতে অসুবিধা হচ্ছিল ওদের, তখনই এই দত্তক নেওয়ার সিদ্ধান্ত। ওনার তো আর কেউ ছিল না। এই বাড়ি ছেড়ে কবে গেল ওরা? তাও প্রায় মাস 6। বলা নেই কওয়া নেই, হঠাৎ করে একদিন চলে গেল, কোনো যোগাযোগও রাখলো না। কোথায় গেল? যাওয়ার আগে কিছু বলে গেছে? না, কিচ্ছু বলেনি, ফোনেও পাই না ওদের। তোমার পরম বন্ধু তোমার পরম শত্রুর অফিসে চাকরি করত। কথাটা শোনা মাত্রই সঙ্গীতার রক্তশূন্য হয়ে যাওয়া মুখটা নজর এড়ালো না রাজীবের। সঙ্গীতার বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠল রাজীব। তারপরই इंस्पेक्टर सिंह के বলল, रीना को उठाइए सिंह जी, केस का खुलासा वही करेगी और उसका मेडिकल करवाइए। पर सर, ये वही रीना है क्या? মেদিনীপুর থেকে এসেছে। দেবুর দাদু কোনো ল্যাবে কাজ করতেন, আর এখানে আসার আগে এই বাড়ির মালিকের সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি তিনি একজন বায়োলজিস্ট ছিলেন। মাই ইনস্টিংক্ট সেজ দ্যাট বোথ আর সেম। ওকে স্যার। তারপর আবার একটু ভাবল রাজীব। তারপর ফোন করল ইন্সপেক্টর চক্রবর্তীকে। 10 বছর আগে দিল্লিতে যত অনাথ আশ্রম ছিল তার লিস্ট করুন, আর সেখান থেকে কেউ পালিয়েছে কিনা তার ডিটেলস আমার চাই। ওকে স্যার, ওকে, হয়ে যাবে। ওয়ান মোর থিং, আরও কিছু লোক ইনভলভ করুন। বছর 26-27 আগে দিল্লিতে যত নার্সিংহোম, হসপিটাল, ক্লিনিক এইসব ছিল সব জায়গায় খোঁজ নিন। কোনো যমজ কন্যা সন্তানের ডেটা পাওয়া যায় কিনা দেখুন। আমি আসছি। এদের আসল অরিজিনটা না জানতে পারলে এদের ট্র্যাক করা অসম্ভব। এদের পরবর্তী পদক্ষেপ জানতেই হবে। যদি এটাই শেষ খুন হয় তাহলে এটাকে আটকাতেই হবে, তা না হলে এই দুই বোনকে ধরা অত্যন্ত মুশকিল হয়ে যাবে। রাইট স্যার, রাইট। আমি দেখছি। রানীকে নিয়ে হাসপাতালে পৌঁছালেন মিস্টার সিং। রিনার মেডিকেল চেক আপ করে লেডি ডক্টরের সাথে কথা বলে ফোন করলেন রাজীবকে। কিছু পাওয়া গেল? Yes sir, she is sexually active. Yes, I knew it. তারপর ইন্সপেক্টর সিং যেন রিনাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে তেমনই নির্দেশ দিয়ে নিজেও সেই উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় আরশিয়াকে ডেকে নিল। রিনা আগে থেকেই ভীষণ ভয় পেয়ে গেছিল। রাজীবকে দেখে কাঁপা কাঁপা গলায় বলল, আমায় কেন আনলেন এখানে? এবার তো সত্যি কথা বলার সময় এসে গেছে রিনা। সত্যি মানে? না বোঝার ভান করে আমার সময় নষ্ট করো না রিনা, আমার হাতে কিন্তু সময় নেই। বলো, দেবু কেন মারা গেল? রিনা চোখে মুখে ভয়ের ছায়া ফুটে উঠল, দরদর করে ঘামতে লাগলো। রাজীব আবার বেশ ধমক দিয়ে বলল, কি হলো বলো। আমি জানি না, আমি জানি না, কিছু জানি না আমি। তোমার কার সাথে শারীরিক সম্পর্ক আছে? আমার আমার না তো। আমার মাথাটা গরম করিও না রিনা, সেটা তোমার জন্য ভালো হবে না। দেবুর সাথে তোমার সম্পর্ক ছিল, তাই তো? কি বলছো তুমি? ও তো একটা বাচ্চা মেয়ে। ঠিক বলেছি তো? তবে তবে সে সম্পর্কে আমার সম্মতি ছিল না। একবার বা একদিন নয়, বারবার, দিনের পর দিন। তোমাদের বাড়িতে এত লোক, তারপরেও এসব হতো কি করে? দাদুর ঘরে। দাদু সব জানতে পেরেছিলেন? দাদুর সামনেই তো হতো সব। ও আচ্ছা আচ্ছা, সেই জন্য ওনার ডায়েরির পাতায় যন্ত্রণার কথা ছিল, এই অন্যায় সহ্য করার আর প্রতিবাদ না করতে পারার। আর সেই জন্যই বোধহয় গোপন উইল করে কলকাতার বাড়ি দাদু রিনার নামে করে গিয়েছিলেন। হ্যাঁ, দাদুর ওই সাপের নেশা আমি ছাড়াতে শুরু করেছিলাম, কিন্তু উনি কখন এই নেশা আবার ধরলেন আমি বুঝিনি। পরে বুঝতে পারলাম আপনার বন্ধু প্রতিদিন আমার ব্যবহারের জন্য দাদুকে ওই নেশা ধরিয়েছিল।
দাদু নেশার ঘরে থাকলেও সব বুঝতেন, কিন্তু কিছু করতে পারতেন না। তখন জানতাম না ওটা মাকড়সার বিষ। পরে আপনার কাছে জানতে পারি। দাদুকে দেবু বিষ দিত, কিন্তু ও যে বলেছিল দাদুই সব, তার মানে সব মিথ্যে। তবে ও আমার কাছে এলো কেন? বিষটা তো উনিই দিতেন। আপনার কাছে কেন গেছিল তা তো আমি জানি না। এবার রাজীব চুপ করলো খানিকক্ষণ, তারপর মনে মনেই হিসেবগুলো মেলাতে শুরু করলো। দেবু জুলজির প্রফেসর, বিষ নিষ্কাশন ওর পক্ষে সম্ভব, স্পেসিমেন জোগাড়ও অসম্ভব কিছু নয়। আর কতটা মাত্রা প্রয়োগ করলে নেশা আর কতটায় মৃত্যু সেটাও ভালো করেই জানত। তার মানে ও রিনাকে বা বাড়ির কাউকে বিষ চুরির ব্যাপারে সন্দেহ করছিল, সেই সঙ্গে নিজের স্বরূপ প্রকাশেরও ভয় ছিল। তাছাড়া অপরাধী মন, নিজের প্রাণ ভয়টাও কাজ করছিল হয়তো, সেই জন্য আমার কাছে এসেছিল। আসলে নিজে দোষী হলে সন্দেহটা হয়তো ভয়ের আকার নেয়। দেবুরও তাই হয়েছিল। তুই এতটাই অচেনা হয়ে গেলি দেবু যে তোর মৃত্যু আর কষ্টই দিচ্ছে না। এরপর রিনার দিকে তাকিয়ে বলল রাজীব, তুমি কাউকে বলনি কেন? প্রতিবাদ কেন করনি? আমি খুব গরিব বাড়ির মেয়ে গো দাদা বাবু। কাজ চলে গেলে খেতাম কি? তাও একবার বলার চেষ্টা করেছিলাম জেঠিমাকে, লাভ হয়নি। আমার কথা কেউ বিশ্বাসই করেনি। বলেছিল তোর এত অসুবিধা হলে কাজ ছেড়ে দে। ছেড়ে দিতে বলেছিল? দাদু তো ভালো ছিল। দাদু মারা গেল যে, দাদুর টাকার টানাটানি না হলে এখানে আসতামই না আমি। তারপর ওই বাড়িতে দুই যমজ বোনই দাদুর দেখাশোনা করত, তাই তো? বিশ্বাস করুন, আমি কিছু করিনি আমি। দেখো রিনা, তুমি যদি সত্যিই কিছু না করে থাকো তাহলে সঠিক কথা আমাকে খুলে বলো। আমি জানি তুমি অনেক কিছু জানো, আর তুমিও বুঝতে পারছো যে আমি অনেকটা জেনে গেছি। কাজে সময় নষ্ট করো না। বিষ চুরি তুমিই করেছ, তাই তো? আর তারপর ওদের দিয়েছ। তুমি যে ওদের চেনো সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। আমি কোনো খুন করিনি। বিশ্বাস করুন আমি খুন করিনি। হ্যাঁ, কিন্তু পরিষ্কারভাবে সব না বললে কি করে বিশ্বাস করি বলো তো তোমায়? এখানের আগে আমি দিল্লিতে ওই বাড়িতে কাজ করতাম। দাদু আমায় খুব ভালোবাসতো। ওখানেই ওরা দুজন আসে, মানে ওই দাদু ওদের নিয়ে এসেছিল। দাদু ওদের হঠাৎই পার্কে পেয়েছিল, তাই তো? হ্যাঁ, আমরা খুব ভালোই ছিলাম। স্কেচ আর্টিস্টের আঁকা ছবি রিনাকে দেখালো রাজীব। এরাই তো? রিনা ঘাড় নেড়ে সম্মতি জানালো। বেশ, তা ওই দুই বোনের ব্যবহারে কখনো কোনো অস্বাভাবিকতা দেখেছো? তেমন কিছু না, তবে রিমঝিম মাঝে মাঝে না খুব রেগে যেত। নূপুর শান্ত ছিল। বেশ, তারপর? তারপর দাদুর খুব শরীর খারাপ হলো। মাস দুই আমার মাইনেও দিতে পারেনি দাদু। আমাকে তো বাড়িতে টাকা পাঠাতে হতো, তাই আমার বাড়ির লোক আমায় নিয়ে যেতে চায়। তখন নগেনবাবু মানে দেবুর দাদু তোমায় নিয়ে আসেন। এবার আসল কথায় এসো না, বিষটা তুমি চুরি করলে কেন? না মানে দেবুকে মারার ইচ্ছে থাকলে তুমি তো সেটা বাড়িতেই করতে পারতে। বিশ্বাস করুন, আমি কাউকে খুন করিনি। ওদের সাথে থাকাকালীনই আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই ওদের বাড়ি না থাকলেও আমি দেখা করতাম মাঝে মাঝে, গল্পও করতাম। আমার কথাগুলো তো এই বাড়িতে কেউ শুনতে চাইছিল না, তাই ওদের বলেছিলাম। একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল তখন।
কি ঘটেছিল? রিমঝিমদি প্রচণ্ড রেগে গিয়েছিল। মানে সেই রাগটা ঠিক স্বাভাবিক ছিল না, কেমন যেন একটা ছিল। আর শোনায় না? মানে নূপুরদি, ও তো খুব শান্ত, ওই রিমঝিমকে শান্ত করলো, আমাকেও বোঝালো আর বলল আমরা দেখছি অন্য কোনো কাজ জোগাড় করতে পারি কিনা তোর জন্য। আচ্ছা বেশ। ওরা লেখাপড়া জানতো? হ্যাঁ জানতো, এসে বলেও ছিল ওরা 11র পরীক্ষা দিয়েছে। দাদু তারপর ওদের আরও পড়িয়েছিলেন, কলেজেও পড়তো, চাকরি করতো তো। বিষটা তুমিই ওদের দিয়েছো তো? হ্যাঁ আমি, কিন্তু খুন করতে দিইনি। নূপুরদি তো ওইসব নিয়ে কলেজে পড়েছিল, বলেছিল ওর কাজে লাগবে। আর দাদুর তো ক্ষতি হচ্ছিল ওতে, আর সাথে আমারও ক্ষতি হচ্ছিল দাদু বেহুশ থাকলে। বুঝিনি দাদু চলে যাবে। ওই দুই বোন এখন কোথায়? আমি জানি না, বিশ্বাস করুন আমি জানি না। সেই দিনের পর থেকে আমি কোনো খোঁজ পাচ্ছি না ওদের, ফোনেও পাওয়া যাচ্ছে না। এখন নিশ্চয়ই বুঝতে পারছো কেন পাওয়া যাচ্ছে না ওদের। রিনাকে জেরা করতে গিয়ে প্রায় সন্ধে হয়ে এলো। রাজীব খেয়ালই করেনি, মনে মনে ভাবল আবারও একটা দিন পেরোলো, আবারও খুনি আমাদের হাত থেকে একটা দিন জিতে নিল। খুনির ওই মেসেজ, নো মার্সি, চোখে আঙুল দিয়ে আমাদের গোটা দেশের আইন কাঠামোকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেখিয়ে দিল, দেখো তোমরা যা পারোনি আমরাই তা করে দেখালাম। যাদের অনেক আগেই শাস্তি প্রাপ্য তাদের আমরা শাস্তি দিলাম, কিন্তু আমরা যারা আইনের রক্ষক তাদেরকে হুকুম তামিল করা ছাড়া আর কোনো উপায় আছে? কিন্তু তাই বলে এভাবে একের পর এক খুনও তো চলতে দেওয়া যায় না। সরকারি ইউনিফর্মের দায়িত্ব পালন তো করতেই হবে। বাড়ি থেকে একটা ফোন আসায় কথা বলতে একটু বেরিয়েছিল আরশিয়া। কথা শেষের পর রাজীবকে করিডোরে বেরোতে দেখে আরশিয়া বলল, আর কিছু জানা গেল রাজীব? যা ভেবেছিলাম তাই। দেবু রিনার সাথেই। ও সত্যি বলছে? তুমি শিওর? সত্যি বলছে। আর আমার সন্দেহ ছিলই, সেই জন্য ওর মেডিকেল করিয়েছিলাম, আর কথা বলে আরও শিওর হলাম। এবার অনেকটা পরিষ্কার সব কিছু। যেমন? এই দুই বোন প্রথম যে রেপ ভিক্টিমের সংস্পর্শে আসে সে হলো সঙ্গীতা। এদের প্রথম টার্গেট রাহুল। তাই রাহুলের কাছাকাছি যেতেই রুহির চেম্বার আর রাহুলের অফিসে চাকরি। কিন্তু প্রশ্ন হলো কিভাবে খুন করবে। সেখানেই এলো রিনা, খুলে গেল দেবুর মুখোশ। এরপর রুহির চেম্বারে চাকরির সূত্রে এমন অনেক মুখোশধারীকে সুনয়না খুঁজে পায়। আর এখান থেকেই আসে এই অদ্ভুত পরিকল্পনা। এখন প্রশ্ন হলো যে সাধারণ মানুষ তো এইভাবে ভাববে না। তার উত্তর হলো অবশ্যই তাই, এরা মানসিকভাবে সুস্থ নয়। তবে এদের অসুস্থতার কারণ জানতে হলে আমাদের এদের অতীতটাকে ঘাঁটতে হবে। পুলিশ স্টেশনে যে ওই স্কেচটা পাঠালে রাজীব, কেউই কি দেখেনি ওদের? দেখেছে। প্রতিটা ভিকটিমের হয় বাড়ি আর না হয় অফিসের কাছাকাছি বাড়ি ভাড়া করে ওরা থেকেছে, কিন্তু বেশি দিনের জন্য নয়। আবার দুজনে একসাথেও কখনো থাকেনি। প্রতিবেশী বা বাড়িওয়ালা এদের প্রত্যেকের বয়ান অনুযায়ী তারা একজনকেই দেখেছে। বুঝতেই পারছো এর কারণ ওদের চেহারার অসম্ভব মিল। ওরা কখনোই একসাথে সামনে আসেনি, কাজেই কারোর পক্ষে বোঝা সম্ভব নয় যে ওরা দুজন। মাই গুড গড, দ্যাট মিনস এভরিথিং ওয়াজ ওয়েল প্ল্যান্ড। ইতিমধ্যে ইন্সপেক্টর চক্রবর্তী এলেন, বললেন, স্যার সব নার্সিংহোম আর অনাথ আশ্রম চেক করেছি, কোনো অনাথ আশ্রম থেকে কারুর পালানোর রেকর্ড নেই। আর এটার কারণ যতদূর আমার এক্সপেরিয়েন্স বলে এমন রেকর্ড কেউ রাখে না। হ্যাঁ, তবে একটা কানেকশন পাওয়া গেছে। কিসের কানেকশন? অবশ্য ঠিক কানেকশন না কাকতালীয় সেটা শিওর না। আরে কানেকশনটা কি? সুমিত আগরওয়ালের আগে একটা অনাথ আশ্রম ছিল, আর আর দিল্লির সব নার্সিং হোম
আর হসপিটালে খোঁজ নিয়েছি, একটা স্টাফকে দিয়ে ভিতর থেকে এই ইনফরমেশনটা পাওয়া গেছে। একজন পুরনো আয়া এটাকে মেনেও নিয়েছে। এই যে দেখুন এটা। ইন্সপেক্টর চক্রবর্তী একটা কাগজ এগিয়ে দিলেন রাজীবের হাতে। রাজীব দেখল কাগজটা, তারপর আরশিয়াকে দিল। আরশিয়া সাথে সাথেই বলল, তবে কি এরাই? নট শিওর ম্যাডাম, বাট মেবি। তবে সেই যমজ সন্তান গেল কোথায়? আচ্ছা, ওই অনাথ আশ্রম বন্ধ হলো কেন? আমাদের ইনফরমার রাজুর দেওয়া খবর অনুযায়ী অনাথ আশ্রমের আরও দুজন ওনার ছিল। তাদের সাথে ওই সুমিত আগরওয়ালের কিছু ঝামেলা হয়, আর যার ফলে বন্ধ হয়ে যায় ওটা। তাদের সাথে আপনি কথা বলেছেন? তাদের একজন বিদেশে আছেন, আর একজন তেমনই জানিয়েছেন। কি নিয়ে ঝামেলা? বলল তো কিছু ডিসিশনে মতান্তর হচ্ছিল নাকি। সুমিত আগরওয়ালের সাথে এনাদের এখন কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় যিনি পার্টনার, তিনি তো মিস্টার আগরওয়ালকে তেমন একটা পছন্দই করেন না। এরা সব প্রতিপত্তিশালী লোক স্যার, তেমন ভেঙে বলেনি। তবে মিস্টার আগরওয়াল এমন কিছু করত যেটা এনারা মানতে পারেননি, আর সেই কারণেই মতান্তর। বেশ, এবার তাহলে সুমিত আগরওয়ালের বাড়ি যাওয়ার সময় এসেছে। তাহলে এই এস মানে সুমিত আগরওয়াল? জানি না, আগেরবার তো ভুল হয়ে গেছে আমাদের, তাই এবার আগে থেকে কিছু না ভাবাই ভালো। আচ্ছা ইন্সপেক্টর চক্রবর্তী, লাস্ট ভিকটিম তৌফিকের থেকে কোনো ক্লু বা কোনো ডিটেলস পেলেন? তৌফিক যাকে মলেস্ট করেছিল তাকে জেরা করা হচ্ছে স্যার। কাল রাতে ওর ফোনটা চেক করলাম, ফেসবুক মেসেঞ্জারে একটা প্রোফাইল, নাম চাঁদনি, সম্ভবত এর সাথেই ওর কথা চলছিল। মিসিং, কিন্তু প্রোফাইলটা এখনো অ্যাক্টিভ। ওর সাথে খুব বেশি হলে 15 দিনের চ্যাট, চ্যাট ঠিক নয়, সবটাই ভিডিও কল। আইপি অ্যাড্রেস? একটা ঠিকানা বার করে দেখালো ইন্সপেক্টর চক্রবর্তী। ঠিকানাটা দেখে চমকে উঠল রাজীব। শিট, তার মানে ওরা ওদেরই বাড়িতে ছিল। আমাদের এখনই বেরোতে হবে। আরশিয়া, আমার মনে হয় তুমিও চলো আমাদের সাথে। আরশিয়া মনোযোগ দিয়ে কিছু একটা লিখছে ডায়েরিতে। রাজীব কাছে এগিয়ে গেল, দেখল লেখা এস সুমিত আগরওয়াল, ওয়াই কে। রাজীব আরশিয়ার হাত থেকে পেনটা নিয়ে বলল, যদি খুব ভুল না হই তবে। এইটুকু বলেই ওয়াই এর জায়গায় একটা নাম লিখল রাজীব। কিন্তু এটা যা ভাবছি, যদি সেটা ঠিক হয় তাহলে এটাকে মাথায় রেখেই পুরো প্লট সাজানো হয়েছে। আই মাস্ট সে দে আর টু মাচ ইন্টেলিজেন্ট। লেটস গো নাও, ফাস্ট। আগরওয়াল ম্যানশনে পৌঁছাতে রাত 8টা বাজল। বাড়ির এক কাজের লোকের মাধ্যমে সুমিত আগরওয়ালকে ডাকতে বলা হয়। সে জানালো যে উনি একটু আগেই বেরিয়েছেন। তাই শুনে মিসেস আগরওয়ালকে ডাকতে বলল রাজীব। এলেন মিসেস রঞ্জিতা আগরওয়াল। ভদ্রমহিলা আসতেই রাজীবের প্রথম প্রশ্ন, আর ইউ হ্যাপি ইন ইয়োর লাইফ ম্যাম? এটা কেমন প্রশ্ন? ইয়েস আই অ্যাম। আজ থেকে 27 বছর আগে আপনি 2 যমজ সন্তানের জন্ম দেন। সেদিন যখন আপনাকে আমি আগের পক্ষের সন্তানের কথা জিজ্ঞাসা করেছিলাম, আপনি উত্তর দেননি। উত্তর দিইনি, কারণ আমি 2 মৃত সন্তানের জন্ম দিয়েছিলাম। কিন্তু নার্সিংহোমের এক আয়া যে কিনা আপনার অপারেশনের সময় সেখানে ছিল, তার মতে কিন্তু ওরা জীবিত। কি কি বলছেন? কি করে সম্ভব? আমায় ও বলেছিল যে ওরা কি এখনো বেঁচে আছে? কোথায় আছে ওরা? সেটাই তো আমরা জানতে চাই ম্যাডাম। এর মধ্যে ইন্সপেক্টর সিংকে রাজীব ডাকল। কিছু একটা বলতে ইন্সপেক্টর সিং বেরিয়ে গেল। ম্যাম, আমার এনকোয়ারি অনুযায়ী আপনার আগের স্বামী আত্মহত্যা করেছিলেন। এই ব্যাপারে কিছু বলবেন? ও আমাকে সন্দেহ করত মিস্টার আগরওয়ালের সাথে। সন্দেহটা সত্যিও ছিল, তাই তো? আপনার এই যমজ সন্তান আপনার প্রথম পক্ষের ছিল না, তাই তো? কি বলছেনটা কি এসব? আপনার প্রাক্তন স্বামীর মায়ের তো এমনই বক্তব্য।
এই কিছুক্ষণ আগেই ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে। আমার পাপের শাস্তি আমি পেয়েছি ইন্সপেক্টর। আমি আমার সন্তানদের পাইনি, দ্বিতীয়বার মা হওয়ার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ওরা সুমিতের সন্তান ছিল না। আমার প্রাক্তন স্বামী ওদের বাবা ছিলেন। মা হওয়ার সুযোগ তো ভগবান দিয়েছিল আপনাকে, রাহুলকে বড় করার সুযোগ দিয়েছিল। আপনি তো সেটারও সদ্ব্যবহার করতে পারেননি। আমি চেষ্টা করেছি, আমার লোভ, আমার ভালো থাকার লোভ আমায় গ্রাস করেছে। প্লিজ প্লিজ ইন্সপেক্টর, বলুন না আমার মেয়ে দুটো কোথায় আছে। প্লিজ আমাকে নিয়ে চলুন ওদের কাছে। প্লিজ ইন্সপেক্টর, আমাকে নিয়ে চলুন। রাজীবের হোয়াটসঅ্যাপে দুটো মেসেজ ঢুকলো। রাজীব তাকিয়ে দেখল সুমিত আগরওয়ালের নাম্বার। প্রথমটা ফরওয়ার্ডেড মেসেজ। Sense of your past will be the reason of your destruction. If you want to stop that, do what I say. राहुल का किलर आपके करीब है जो आपको भी मार डालेगा। তার মানে এই মেসেজটা পেয়ে মিস্টার আগরওয়াল বাড়ি থেকে বেরিয়ে যান। আর দ্বিতীয় মেসেজটা হচ্ছে প্লিজ সেভ মি, ইটস আ ট্র্যাপ। কোনো ফাঁকে সুমিত আগরওয়াল আমাকে মেসেজ করেছে। তার মানে প্রথম মেসেজটা দিয়েই ওকে ফাঁদে ফেলা হয়েছে। মেসেজ দেখেই রাজীব ইন্সপেক্টর সিংকে কল করলো। काम हुआ सिंह जी? हाँ सर, गाड़ी निकल रहा हूँ, आपको लोकेशन सेंड कर रहा हूँ सर। গাড়ি পৌঁছালো সেই জায়গায় যেখানে সব কিছু শুরু হয়েছিল, আজ থেকে বেশ কিছু বছর আগে। গাড়ি দাঁড়ালো এক জীর্ণ বাড়ির সামনে। বাড়ির মাথায় এখন একটা সাইনবোর্ড, যোগেশওয়েনী অরফানেজ। মৃত মিসেস আগরওয়াল অর্থাৎ সুমিত আগরওয়ালের প্রাক্তন স্ত্রী রাহুলের মা যোগেশিনী আগরওয়ালের নামে অনাথ আশ্রম। নো মার্সি শেষে ওয়াই। পুলিশ ফোর্সকে সিভিল ড্রেসে পাঠিয়েছিলেন ইন্সপেক্টর সিং। নিঃশব্দে বাড়িটাকে ঘিরে ফেলেছে তারা। বাড়ির ভিতর থেকে কথা শোনা গেলেও স্পষ্ট বোঝা যাচ্ছে না। দু তিনটে লাথিতেই খুলে গেল মূর্ছে ধরা পুরনো দরজা। ভিতরে ঢুকতেই দেখল ওরা একটা চেয়ারে বাঁধা রয়েছেন সুমিত আগরওয়াল, আর তার পাশে দাঁড়িয়ে যেন আয়নায় দুই প্রতিচ্ছবি, হুবহু এক চেহারা দুটি মেয়ে, স্কেচে আঁকা সেই চেহারা। রাজীব বন্দুক তাক করল ওদের দিকে, তারপর বলল, দ্য গেম ইজ ওভার। No, Inspector, not yet. We have started the game and we will end the game. বলেই একটা ইনজেকশন সিরিঞ্জ তাক করল সুমিত আগরওয়ালের ঘাড়ের কাছে ধমনীতে। ওনাকে স্বীকার করতে হবে সবকিছু, তারপরে সব শেষ হবে, তার আগে নয়। তোমাদের রাগ ছিল ওনার ওপর, তো এতগুলো মানুষকে তোমরা কেন মারলে? মানুষ মানুষ বলে ওদের? পশুর মতো যারা মেয়েদের শরীরকে ব্যবহার করে তাদের ঘেন্না করি। যাদের একটা অচেনা মেয়ের সাথে শোয়ার জন্য বিন্দু মাত্র ভাবার সময় লাগে না, তারা মানুষ? ওরা সমাজের জন্য ক্ষতিকর। মেরেছি, পেশ করেছি। हम माफी चाहते हैं, हम माफी चाहते हैं। प्लीज प्लीज डोंट किल मी, प्लीज। जो किया है मान लीजिए मिस्टर अग्रवाल, आपका पास्ट आपके सामने खड़ा है, मान लीजिए। রঞ্জিতা আর আমার অ্যাফেয়ার শুরু হওয়ার পরেও ওর এক্স হাজবেন্ডের সাথে সম্পর্ক রাখে আর প্রেগনেন্ট भी হয়। She used me for money. She used both of us. नहीं, ওর বাচ্চাদের কখনো মানতে পারিনি আমি। ওদের আমারই অনাথ আশ্রমে রেখেছিলাম।
আর ওকে বলে দি যে ওরা মৃত মৃত। কিন্তু যখন ওদের 10 বছর বয়স, I can't control myself that night. I came to that orphanage and I was drunk then. I raped Sunita. আমি টাকা দিয়ে সবার মুখ বন্ধ রাখি। But after that, কি হলো? চুপ কেন? I enjoyed that night. So, এটা চলতে থাকে। ছি, এতটা নিচে কি করে নামলে তুমি? ওরা তো রাহুলের থেকেও ছোট। ছি 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 ছি। You ruined our innocence. You ruined our childhood. শাস্তি তো পেতেই হতো, মিস্টার আগরওয়াল। রাজীব চোখের ইশারায় ইন্সপেক্টর চক্রবর্তীকে অন্যদিকে যেতে বলল। তারপর বলল, বাকিদের কিভাবে ভাসালে তোমরা? তখন বয়স 11। সেই রাতে এই শয়তানটা আমায় ভোগ করার পর ঘুমোচ্ছিল। অনেক রাত। গার্ড ঘুমিয়ে পড়েছে। সুযোগ পাই পালানোর। অনাথ আশ্রম থেকে পালানোর পর একজনের বাড়িতে আশ্রয় পাই। তিনি আমাদের সব দায়িত্ব নেন, সুস্থ করেন, কলেজে ভর্তিও করেন। এরই মধ্যে আমার খুব প্রিয় বন্ধু সঙ্গীতার সাথে। সঙ্গীতাকে মোলেস্ট করে রাহুল, মিস্টার আগরওয়ালের সন্তান। প্রতিপত্তি খাটিয়ে ছাড়াও পেয়ে যায়, তাই তো? তখনই ঠিক করি আর নয়। আমি রাহুলের অফিসে জয়েন করি আর সুনয়না রুহির চেম্বারে রিসেপশনিস্ট হয়ে ঢোকে। প্ল্যান ছিল রাহুলকে শাস্তি দিয়ে মিস্টার আগরওয়ালকে শায়েস্তা করার। কিন্তু রুহির চেম্বারে কাজ করতে গিয়ে সুনয়না বোঝে এই সংখ্যা শুধুমাত্র সুমিত রাহুলের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের আইন এদের কিচ্ছু করবে না, তাই রিনার কাছে সব শুনে সৌর্যর ব্যাপারে খোঁজ নাও। রমিতা হয়ে সৌর্যর কাছাকাছি আসো। আর আমি যদি খুব ভুল না হই, জুলজি অনার্স পড়ার অজুহাতে দেবুর কাছাকাছি আসাটা সুনয়নার পক্ষে সহজ হয়। কৌশলে বিষটা নিয়ে নেয় রিনার কাছ থেকে। বিষের প্রয়োগ শুধু সৌর্য নয়, তোমাদেরও জানা ছিল। তখন আমার মাথাতেই আসে এটা, রেপিস্টস অ্যান্ড নো মার্সি। জানতাম ধরা হয়তো একদিন পড়বই। সব প্ল্যানিং ঠিক থাকলেও পুলিশ ডিপার্টমেন্টের মোস্ট ইন্টেলিজেন্ট অফিসারকে চ্যালেঞ্জ করেছি আমরা। তবে প্রতিটা ক্ষেত্রে আপনার জন্য ক্লু ছেড়ে না গেলে আজ এখানে পৌঁছতে পারতেন না। আপনি আমাদের ইচ্ছেতে আজ এখানে, কারণ আমরা চেয়েছিলাম পুরো সত্যিটা সবাই জানুক। ইতিমধ্যে ইন্সপেক্টর চক্রবর্তী পিছন থেকে এসে চেপে ধরলেন একজনকে। ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বিষাক্ত সেই সিরিঞ্জ। কিন্তু দুই বোনের আরেকজন সাথে সাথেই বোনকে ছাড়াতে না গিয়ে ঝাঁপিয়ে পড়ে সুমিত আগরওয়ালের দিকে। গলার কাছে ধমনীতে ঢেলে দেয় তার হাতে থাকা সিরিঞ্জের তরল। আবছা আলোয় হতচকিত হয়ে রাজীব ফায়ার করে। মেঝেতে লুটিয়ে পড়ে সুমিত আগরওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা সেই শরীর। অপরজন সাথে সাথে চিৎকার করে ওঠে, সুনিতা! আসিয়া দেখো, মিস্টার আগরওয়ালের বিষের অ্যান্টিডোট তুমি এনেছো। আরশিয়া নিথর মূর্তির মতো দাঁড়িয়ে তখন। রাজীব আবারও ডাকল, আরশিয়া, আরশিয়া, আরশি! আরশিয়া এগিয়ে গেল মেঝেতে লুটিয়ে পড়ে থাকা সেই মেয়েটির দিকে। রাজীবের গুলি তার পিঠে গিয়ে লেগেছে। তার মাথার ধারে বসে তারই যমজ বোন সুনয়না। হাত বোলাচ্ছে তার বোনের ক্ষতে, আর আরেক হাতে হ্যান্ডকাফ পরাচ্ছেন লেডি কনস্টেবল। নিথর মূর্তি হয়ে দেওয়ালে ঠেস দিয়ে বসে আছেন রঞ্জিতা আগরওয়াল। সুনিতার রিস্টটা চেক করল আরশিয়া। তারপর
স্পন্দনহীন হাতটা ছেড়ে দিল। রাজীব আবার চিৎকার করল, আর্শিয়া, অ্যান্টিডোট! নেই নেই নেই, কতবার বলবো নেই নেই। কিছুক্ষণ ছটফট করার পর ধীরে ধীরে নিথর নিস্পন্দ হলেন মিস্টার আগরওয়াল। দুটো মৃতদেহ নিয়ে যাওয়া হলো। রাজীব এসে হাত রাখল আরশিয়ার কাঁধে। আরশিয়া তাকালো রাজীবের দিকে নিষ্পলক চোখে। আমি জানি অ্যান্টিডোটটা তোমার কাছে ছিল। এইটুকু তো করতেই পারি আমরা, তাই না রাজীব? রাজীব কোনো উত্তর করল না। আরশিয়ার কাঁধটা আরেকটু শক্ত করে ধরল। মিসেস আগরওয়ালের দিকে তাকিয়ে আরশিয়া বলল, একজন মা নিজের স্বার্থে এতটাই অন্ধ হয়ে গেল যে তার সন্তানের আসল বাবাকেও চিনতে ভুল করল। মানে এই যে খুনের জায়গায় পাওয়া ডিএনএর সাথে মিস্টার আগরওয়ালের ডিএনএ ম্যাচ করেছে। সুনিতা আর সুনয়না মিস্টার আগরওয়ালের সন্তান। যখনই হাসপাতালের ঘটনার কথা জানতে পারি আমার সন্দেহ হয়। পরীক্ষা করাতে দিয়েছিলাম, এইমাত্র রিপোর্টটা এলো। মিসেস আগরওয়াল তখন পাথরের মূর্তির মতোই বসে আছেন। কি ভাবছেন তিনি? ফেলে আসা ভুল সংশোধনের কথা, যে ভুলের মাসুল দিতে হলো দুটো নিষ্পাপ শিশুকে, যারা হয়তো স্বাভাবিক একটা জীবন পেত, একটা সুস্থ সুন্দর জীবন। একটা বিকৃত মানসিকতা থেকে জন্ম নিল এক বিষাক্ত শৈশব, যে গরলের বিষ বায়ু ছাড়খাড় করে দিল তাদের জীবনকেও। চলো, এবার যেতে হবে তো। কি করে বুঝলে পুরোটা? অপরাধীকে তো ওই স্কেচই চিনিয়ে দিল। যেটা ভাবাচ্ছিল সেটা প্রকাশ পাটিলের খুনের খবরটা যখন পাই, তখন সুনিতা আমার সামনে বসে। ধাঁধাটা তুমি ক্লিয়ার করলে আইডেন্টিক্যাল টুইন্সের কথাটা বলে, কিন্তু শেষ খুনটার হদিশ করার জন্য ওদের অতীতটা ঘাঁটা দরকার ছিল। আর সেটা করতে গিয়ে জানা গেল যে নার্সিংহোমের রঞ্জিতা আগরওয়ালের মৃত যমজ কন্যা প্রসবের তারিখ আর কলেজ থেকে পাওয়া সুনিতা আর সুনয়নার জন্ম তারিখ একই। ওরা সত্যিই এই দুই ধূর্ত মানুষের উত্তরাধিকারী। পালানোর আগে নিজেদের ক্লাস 10-এর সমস্ত কাগজপত্র নিয়েই এসেছিল, না হলে কলেজে ভর্তি হলো কি করে? যাই হোক, এই জন্ম তারিখই অনেক কিছু পরিষ্কার করে দেয়, আর বাকিটা অনুমান। কিন্তু এই সুমিত আগরওয়াল লোকটা যে এতটা নীচ, সেটা আমি বুঝিনি। কথাটার কোনো উত্তর দিল না আরশিয়া। কয়েকদিনের থমথমে গুমট গরমটা একটু কম আছে। কাছাকাছি কোথাও বোধহয় বৃষ্টি হয়েছে। একরাশ ঠান্ডা বাতাস ঘরে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল জানলা দিয়ে। চোখ বুঝল আরশিয়া। চোখের সামনে ভেসে উঠল সুনিতা আর সুনয়নার মুখ দুটো। সদ্য যৌবনে প্রবেশ করা এই মেয়ে দুটো জীবনের একটা প্রতিশোধকে পূরণ করতে সমস্ত জীবনটাই নষ্ট করে দিল। আবার আনন্দী, প্রাজেক্তা, তারা তো এমন কিছু ভাবেনি, কিন্তু তারাও কি ভুলতে পেরেছে তাদের সাথে হওয়া অন্যায়গুলোকে? একজন মা যে অন্যায়টা করেছিল বহু বছর আগে, তার শাস্তি বহন করলো মেয়ে দুটো। আজ নিজের ভাগের শাস্তি থেকেও, আর দেখো ভাগ্যের কি পরিহাস, আজ নিজের ভাগের শাস্তি থেকেও রেহাই পাননি তিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে রাজীবের কাঁধে মাথা রাখল আরশিয়া। শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কাটা ছেঁড়া সিরিজের দ্বিতীয় গল্প বিষাক্ত নিঃশ্বাস, দ্বিতীয় ও অন্তিম পর্ব।
গল্পের প্রথম পর্বের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন, পিন কমেন্ট এবং আই বাটনে, শুনতে ভুলবেন না কিন্তু। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর খুব ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতেও ভুলবেন না কিন্তু। আজকের গল্প পাঠে ছিল সন্তু। অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকের গল্পের বেতার নাট্যরূপ দিয়েছে দিশানি, শব্দ সংযোজন এবং আবহে শুভম, পোস্টার ডিজাইন রৌনক এবং সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় সন্তু। তবে আজকের জন্য এইটুকুই। ফিরব আরও একটি নতুন থ্রিলার গল্প নিয়ে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।